গল্পের শুরুতে আমরা কিছু মাফিয়া গুন্ডাদের দেখি যারা একটি মেয়েকে জোরজবরদস্তি নিয়ে এসেছিল। তারপর আমরা তাদের বসকে দেখি। তাদের বস বলেছে আজকের ফাইটে যে জিতবে তাকেই পুরস্কার হিসাবে এই মেয়েটিকে দেয়া হবে। যেটা শুনে কিছু গুন্ডারা ফাইট করার জন্য রেডি হয়। তারপর বসের কাছে আরেকটি লোক আসে আর বলে যে আমরা বাইরে থেকে আরেকটি ফাইটারকে পেয়েছি। তারপর সেই ফাইটারকে ভেতরে আনা হয়, যার নাম ছিল জ্যাক। আর জ্যাক সব গুন্ডাদের ফাইট করে হারিয়ে দেয় এবং জিতে যায় নিজে। তখন বস বলে জ্যাক তুমি এখানে কেন? তখন জ্যাক বলেছে আমি জিতে গেছি, আমার প্রাইজ কই? বস বলে এখনো মানি কাউন্ট করা হয়নি, তো তুমি ততক্ষণ এই মেয়েটিকে ইউজ করতে পারো, কিন্তু তুমি এই মেয়েটিকে কোথাও নিয়ে যেতে পারবে না। তো জ্যাক সেই মেয়েটির দিকে নিজের হাত বাড়ায়। তারপর আমরা কিছুক্ষণ আগের সিন দেখি, যেখানে একটি মেয়ে জিয়ের কাছে হেল্প চাইছিল আর বলছিল যে আমাকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নাও। তখন জি বলেছে আমি এখানকার নতুন, তোমার পুলিশের কাছ থেকে হেল্প নেওয়া দরকার। আসলে সেই মেয়েটি ওই গুন্ডাদের কাছ থেকে লোন নিয়েছিল, যেই লোন সেই মেয়েটি শোধ করতে পারেনি। কিন্তু এখানে সেই মেয়েটি জিকে ফাঁসিয়ে জিয়ের ফোন নিয়ে সেখান থেকে চলে যায়, যেই কারণে গুন্ডারা জিকে ধরে নেয়। দেন আমরা প্রেজেন্টের সিনে দেখি জ্যাক জিকে উঠিয়ে নিয়ে রুমে এসেছিল। বস আর গুন্ডাদের বলে এদের উপর নজর রাখবে যাতে এরা পালিয়ে না যায়। এখানে জি জ্যাককে মারছিল আর বলছিল যে আমাকে নিচে নামিয়ে দাও। জ্যাক বলে বেঁচে থাকতে চাইলে আমি যা বলছি তাই করো। জি জ্যাককে বলে তুমি যা বলবে আমি তাই করব, আমাকে এখান থেকে যেতে দাও। তখন জ্যাক জিকে ওয়াশরুমে নিয়ে যায় এবং জিকে বলে বাইরের দিকে তাকাও, আমাদের ওপর নজর রাখা হচ্ছে, তো তুমি এখান থেকে বেঁচে ফিরতে চাইলে আমার সাথে পার্টনারের মতো ব্যবহার করো। তো ওরা দুজন ওটাই করে, ওরা রোম্যান্স করার নাটক করছিল আর বাইরে থেকে সেটা সত্যি মনে হচ্ছিল, যেই কারণে যারা নজর রাখছিল তারা সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জ্যাক বেড থেকে উঠে পড়ে। দেন বলেছে আমি একটি প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটির কাজ করি আর তোমার ফ্যামিলি আমাকে হায়ার করেছে তোমাকে বাঁচানোর জন্য, তো আমি তোমার বডিগার্ড। তখন জি বলে তাহলে আমরা এখান থেকে বেরোবো কি করে? তখন জ্যাক বলেছে আমি জানি না, কিন্তু তুমি আমার কথা শুনলে আমরা অবশ্যই এখান থেকে বেরিয়ে যাব। তারপর জ্যাক জিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু গুন্ডারা তাদের আটকিয়ে দেয়, যেই কারণে জ্যাক সেই গুন্ডাদের সাথে ফাইট করতে থাকে এবং পড়ে থাকা একটি গুন্ডার কাছ থেকে জ্যাক একটি হকি টকি এবং একটি বন্দুক নিয়ে নেয়। দেন বাকি সব গুন্ডারা বন্দুক নিয়ে ওদের পেছনে পড়ে যায়। জ্যাক জিকে লাইব্রেরিতে লুকিয়ে দেয়, যেখানে জি অনেক ভয় পেয়েছিল, কিন্তু দুটো গুন্ডা লাইব্রেরিতে এসে জিকে খুঁজে পেয়ে যায়। তখনই সেখানে জ্যাক চলে আসে এবং তাদেরকে মেরে অজ্ঞান করে দেয়। জ্যাক জিকে সেখান থেকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, বাট এখন বস চলে এসেছিল। বস ওদের পুরো ঘিরে নিয়েছিল এবং ওদের দুজনকে গান পয়েন্টে রেখেছিল। বস জ্যাককে একটি অফার দেয় আর বলে যে তুমি যে টাকার প্রাইজ মানি জিতেছো তার আমি ডবল তোমাকে দেব, কিন্তু তোমাকে 6 মাস আমার সাথে কাজ করতে হবে। জ্যাক বলে আমি রাজি আছি, কিন্তু এই মেয়েটিকে এখান থেকে যেতে দাও। তখন বস বলে যে না, এটা কখনোই হবে না, কারণ এই মেয়েটি এখন সব কিছু জেনে গিয়েছে, তো বাইরে গিয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করে দেবে। আমি এতটুকু করতে পারি যে এই মেয়েটি তোমার সাথেই থাকবে। জ্যাকের ইচ্ছা না থাকলেও বসের শর্তটি ওকে মানতেই হয়, তাই ওরা দুজন আবারও রুমে চলে আসে এবং রুমে এসে জ্যাক বেডে শুয়ে পড়ে। যা দেখে জি বলে যে আমি তোমার ক্লায়েন্ট, আমাকে বেডে শুতে দাও। জ্যাক বলে আমি কারোর সাথে বেড শেয়ার করি না, তো তুমি গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ো, এবং ওকে একটি বালিশ দিয়ে দেয়। তাই জি বাধ্য হয়ে সেই বালিশটিকে নিয়ে সোফায় ঘুমোতে চলে আসে। কিছুক্ষণ পরে জি আবারও জ্যাকের কাছে আসে কিছু জিজ্ঞেস করতে। তখন জ্যাক বলে তুমি কি ঘুমোতে পারছো না? এটা বলে ও জোরজবরদস্তি জিকে কিস করতে থাকে, যেই কারণে জি জ্যাককে এক থাপ্পড় মারে আর তখনই জি এর ঘুম ভেঙে যায়। আসলে জি এইসব কিছু স্বপ্নে দেখছিল। জি যখন সোফা থেকে উঠে তখন জ্যাক ওর অনেক ক্লোজ চলে আসে, যা দেখে জি বলে তুমি এটা কি করছো? জ্যাক বলে আমি কাল রাতে যে তোমার ফায়দা উঠিয়েছি তা ওদের বিশ্বাস করানোর জন্য তোমার গলায় তো কোনো চিহ্ন দিতেই হবে, না হলে বস বুঝে যাবে আমি তোমাকে এখানে বাঁচানোর জন্য এসেছি। জি বলে তা আমি নিজেই করে নিচ্ছি। এটা বলেও নিজের গলায় একটি লাল দাগ করে নেয়। তারপরেই সেখানে বস চলে আসে। বস দেখতে এসেছিল ওরা এখানে কি করছে। বস যখন দেখে জিয়ের গলায় চিহ্ন রয়েছে এবং বিছানার মধ্যে কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এসব কিছু দেখার পর বসের বিশ্বাস হয় যে জ্যাক জিয়ের ব্যবহার করেছে কাল রাতে। তারপরে বস জ্যাককে নিয়ে যায় আরেকটি মাফিয়া গুন্ডা যার নাম ছিল বায়ো তার সঙ্গে দেখা করাতে।
বস সেই মাফিয়া গুন্ডা বায়োকে তার বিল্ডিংয়ে আনে আর বলে যে তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে ততদিন থাকতে পারো। এবং সে চলে যাওয়ার পর বস জ্যাককে বলে যে তোমাকে এবার এর সাথে কাজ করতে হবে। আর এইদিকে সেই মাফিয়া গুন্ডাটির সেখানে এসে জিকে পছন্দ হয়ে যায়, তাই ও বসকে ফোন করে জিজ্ঞেস করে। বস বলে তোমার যাকেই পছন্দ হোক তুমি তার সাথে যা খুশি করো। এই কথাটি শুনে জ্যাক সেখান থেকে চলে আসে, কিন্তু ও ফিরে এসে সেখানে জিকে দেখতে পায় না। দেন বস আর জ্যাক সিসিটিভি চেক করলে বুঝতে পারে যে বায়ো জিকে তুলে নিয়ে গেছে। তো জ্যাক রেগে গিয়ে গাড়ির চাবি নিয়ে জিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে বায়ো জিকে ধরে নিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু তখনই রাস্তায় জ্যাকের গাড়ি চলে আসে এবং জ্যাক এসে জিকে বাঁচিয়ে নেয়। দেন জি জ্যাককে থ্যাংক ইউ বলে ওকে বাঁচানোর জন্য। তখন জ্যাক বলে এটাই ভালো সময় এখান থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু তখনই ও নোটিস করেছে গাড়ির মধ্যে ট্র্যাকার লাগানো আছে। এটার মানে মাফিয়া বস ওদের লোকেশন ট্র্যাক করে নিয়েছে, তাই ওরা আবারও ফিরে যায় বসের এলাকায়। এখানে বস বায়োকে ডিনার করায় আর বলেছে আমি জিকে দিতে পারবো না, তুমি চাইলে আমি অন্য কাউকে জোগাড় করে দিতে পারি। বস বলে আচ্ছা ঠিক আছে, তাহলে এবারে বিজনেসের প্রফিট হলে আমি 70% নেব আর তুমি 30%। যেটা শুনে মাফিয়া বস তো অনেক রেগে যায় আর একটি ছুরি দিয়ে বায়োকে মারে। দেন বস উঠে আসে এবং ওদের একটি লোকের কাছে গিয়ে বলে যে বায়োকে মারার জন্য। সে তখন বলে যে বস আমি আজ পর্যন্ত কারোর প্রাণ নিইনি, আমি পারবো না। এটা শুনে বস তাকেই মেরে দেয়, যেটা দেখে জি তো অনেক ভয় পেয়ে যায়। তারপর বস জ্যাককে বলে বায়োকে মারার জন্য, আর জ্যাক বসের কথা মতো বায়োকে মেরে দেয়। এসব দেখে জি তো অনেক ভয় পেয়ে যায় যে জ্যাকও এদেরই মতো। ও জ্যাককে মারে আর বলে যে তুমি কিভাবে একটি মানুষের প্রাণ নিয়ে নিলে। দেন জি নোটিস করে জ্যাকের হাত কেটে গিয়েছে। জ্যাক জিকে বলে আমি বায়োকে মারিনি, বায়ো এখনো বেঁচে রয়েছে। আমরা পেছনের সিন দেখি যেখানে জ্যাক বায়োকে বলেছিল নড়বে না, এটা বলে জ্যাক নিজে হাত কেটে বায়োকে নিচে ফেলে দিয়েছিল, যেই কারণে বায়ো বেঁচে রয়েছে। তারপরে ওরা দুজন রুমে আসার পর জ্যাক জিকে বলে আমাদের এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে বস জেনে যাওয়ার আগে যে বায়ো এখনো বেঁচে রয়েছে। তখন যে জ্যাকের হাত ধরে মেডিসিন লাগাতে যাচ্ছিল, জ্যাক বলে এসবের দরকার নেই, আমি তোমার বডিগার্ড, আমার কাজ শুধু তোমাকে প্রোটেক্ট করা। যেটা শুনে জি জ্যাকের দিকে তাকিয়েছিল। এদিকে বস তার লোকেদের বলছিল এরপর থেকে জ্যাকের ওপর নজর রাখার কোনো দরকার নেই, জ্যাক আমাদের মতোই। কিন্তু কিছু তো একটা আছে যে জ্যাক সারাক্ষণ ওই মেয়েটিকে প্রোটেক্ট করছে। তখনই সেখানে বসের মেয়ে আসে। বসের মেয়ে বসকে বলে এরকম তো নয় যে ওই মেয়েটি জ্যাককে টাকা দিয়েছে এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমাদের নামে পুলিশকে বলে দেবে। তারপর আমরা পরের দিনে সকালের সিন দেখি যেখানে জ্যাক সবাইকে ট্রেনিং দিচ্ছিল। তখনই জি জ্যাকের কাছে আসে আর বলে যে আমাকেও ট্রেনিং দাও। এটা বলেও জ্যাকের কোলে উঠে পড়ে। এসব দেখেই বোঝা যাচ্ছিল যে জি জ্যাককে এখন পছন্দ করতে শুরু করেছে। জ্যাক জিকে বলে নিচে নামো। তখনই মাফিয়া বস তার মেয়েকে নিয়ে সেখানে আসে। বসের মেয়ে জ্যাককে দেখে বলে যে ড্যাডি এই ছেলেটি অনেক হ্যান্ডসাম, একে আমার বডিগার্ড বানিয়ে দাও। তখন বস জ্যাককে বলে জ্যাক এটি আমার মেয়ে নিয়া, এর তুমি খেয়াল রাখবে। তারপরে ওরা তিনজন এসেছিল শপিং করতে। নিয়া জ্যাকের কাছে এসে বলে তুমি আমার জন্য ড্রেস সিলেক্ট করে দাও। তাই জ্যাক ওকে অনেকগুলি ড্রেস বেছে দেয় আর নিয়ে সেগুলি পরে দেখতে চেঞ্জিং রুমে যায়। দেন শপকিপার জি এর কাছে আসে আর বলে ম্যাম আপনাকে এই ড্রেসটি মানাবে। জি বলে দরকার নেই। তখন জ্যাক জি এর কাছে এসে বলেছে এই ছেলেটি আমার অ্যাসিস্ট্যান্ট, এ তোমাকে এখান থেকে বেরিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। জি বলে কেন, আমাদের এখান থেকে একসাথে যাওয়ার কথা ছিল। জ্যাক বলে এটা এখন সম্ভব নয়, তুমি এখন চলে যাও, আমি কোনোভাবে একটি রাস্তা বের করে চলে আসব। এটা বলেও জিকে তার অ্যাসিস্ট্যান্টের সাথে পাঠিয়ে দেয়। তখনই চেঞ্জিং রুম থেকে নিয়া বেরিয়ে আসে। ও এসে জ্যাককে বলে জি কোথায় গেল, তুমি এখান থেকে জিকে পাঠিয়ে দিয়েছো তাই না? তুমি ওর কাছ থেকে টাকা নিয়েছিল ওকে বাঁচানোর জন্য তাই তো? আমার বাবা এখানে আসতেই চলেছে, তো তুমি বেঁচে থাকতে চাইলে আমাকে খুশি করো। ওদিকে অ্যাসিস্ট্যান্ট জিকে একটি গাড়িতে বসাই আর তখনই সেখানে বস চলে আসে, কিন্তু বস সেখানে এসে জিকে দেখতে পায় না। ভেতরে নিয়ে জ্যাককে বলছিল তুমি আমার হয়ে যাও। জ্যাক বলে আমি তোমাকে অনেকবার বলেছি আমার তোমার ওপর ইন্টারেস্ট নেই। জ্যাক ওর গলা টিপতেই যাচ্ছিল, তখনই সেখানে বস চলে আসে। বস এসে জ্যাককে জিজ্ঞেস করে জি কোথায়। জ্যাক কোনো আনসার দিচ্ছিল না। তখনই জি একটি নতুন ড্রেস পরে চেঞ্জিং রুম থেকে বেরিয়ে আসে। জ্যাক ওকে দেখে অনেক অবাক হয়, তাই জিকে কোলে তুলে নিয়ে চেঞ্জিং রুমে যায়। জিকে দেখে নিয়া এবং বসও অবাক ছিল।
বস বলে এদের উপর বেকার সন্দেহ করলাম। বস নিয়াকে বলে তুমি এমনটা কেন করলে? নিয়া বলে আমি ওকে পেতে চাই। বস বলে তুমি কি সত্যি জ্যাককে পছন্দ করো? এদিকে চেঞ্জিং রুমে জ্যাক জিকে বকছিল যে তুমি ফিরে কেন এসেছো। জি বলে আমি তোমাকে কিভাবে একা ফেলে যেতে পারি। জ্যাক জিকে বলে তুমি আমার জন্য কিছু ফিল করছো না তো? জি কোনো আনসার দেয় না। তারপরে আমরা রাতের সিন দেখি যেখানে ওরা সবাই পার্টি করছিল। তখনই বস আরেকটি গুন্ডা জিয়াংকে বলেছে এখন থেকে জ্যাক তোমার বন্ধু। সেখানে নিয়া জিয়াংকে কিছু ইশারা করে আর তার ইশারা মতো জিয়াং জিয়ের ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দেয়। কিন্তু যখনই সে ড্রিঙ্কটা জিকে দেয় জিয়ের বদলে সেই ড্রিঙ্কটি জ্যাক খেয়ে নেয়। জিয়াং এবং নিয়া ওয়েট করছিল যে ড্রিঙ্কটি জ্যাক খেয়েছে সেটি কখন কাজ করবে। আর যখনই জ্যাক নেশায় চলে আসে তখনই জিয়াং জ্যাককে তুলে নিয়ে নিয়ার কাছে দিয়ে যায়। আর নিয়া জ্যাককে সিডিউস করার চেষ্টা করছিল। জ্যাক নিয়াকে বলে তুমি আমার ড্রিঙ্কে কিছু মিশিয়েছো তাই না? নিয়া বলে অবশ্যই হ্যাঁ, জাস্ট কিছু একটু রোমান্টিক করার জন্য। আর এদিকে জিয়াং জিয়ের কাছে এসেছিল এবং জিয়ের সাথে জোরজবস্তি করার চেষ্টা করছিল। কিন্তু জি তাকে পেপার স্প্রে করে এমন একটি জায়গায় মারে যে সে অজ্ঞান হয়ে যায়। আর এদিকে নিয়া জ্যাককে সিডিউস করছিল তখনই সেখানে জি চলে আসে। জিকে দেখে নিয়া জ্যাককে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। নিয়া চলে যাওয়ার পর জি জ্যাককে জল খাওয়াচ্ছিল কিন্তু জ্যাক ওকে ধরে কিস করতে আরম্ভ করে। আর এটা দূর থেকে নিয়া দেখে, তাই ও জেলাস হয়ে সেখান থেকে চলে যায়। দেন জ্যাক জিকে বলে আমি কোল্ড শাওয়ার নিতে চাই। বাথ নেওয়ার পর জ্যাকের নেশা কমে যায়। জ্যাক বলে আমার অ্যাসিস্ট্যান্ট গেট খুলে দিয়েছে, এটাই সুযোগ এখান থেকে পালিয়ে যাওয়ার। এদিকে অ্যাসিস্ট্যান্ট একটি গার্ডকে অজ্ঞান করে গেট খুলে দিয়েছিল। জ্যাক এবং জি বাইরে আসে তখনই ওরা সিগন্যাল দেখতে পায় আর সেখানে আরো দুটি গার্ড চলে আসে। জি নিজের হাত বাঁধে আর জ্যাককে বলে ওরা আসলে তুমি বলবে যে আমি এখান থেকে পালিয়ে যাচ্ছিলাম, তুমি আমায় ধরে নিয়েছো। আর ওরা দুজন সেটাই করে। তারপর আমরা ভেতরের সিন দেখি। বস জিকে বলে তোমার এখান থেকে পালিয়ে যাওয়ার সাহস কি করে হয়? জি বলে কারণ আমি তোমাদের পছন্দ করি না, তোমরা অনেক বাজে লোক। যেটা শুনে জ্যাক জিয়ের গলা চেপে ধরে। দেন ওকে উঠিয়ে নিয়ে বেডরুমে চলে যায়। আর দুটো গার্ড বাইরে থেকে ওদের উপর নজরও রাখছিল কিন্তু জ্যাক ভিতরে কিছুই করছিল না। তখনই সেখানে বস আসে। বস এরকম সিচুয়েশন দেখে অন্য কিছু ভাবে তাই সেখান থেকে চলে যায়, কিন্তু ভেতরে সবকিছু নর্মাল ছিল। কিছুক্ষণ পর বস জ্যাককে ডেকে পাঠায় কারণ বস এখন জেনে গেছে জ্যাকের এখানে আসার কারণ কি। ওখানে জ্যাক পৌঁছে গেলে বস জ্যাককে বলে আমি জেনে গেছি তুমি এখানে কেন এসেছো এবং তোমার মিশন কি। তুমি জিকে বাঁচানোর জন্য এখানে এসেছো। বস বলে তোমার কাছে এখন একটাই শেষ রাস্তা আছে, তুমি আমার হয়ে কাজ করো। এর বদলে আমি তোমাকে অনেক টাকাও দেব, কিন্তু আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। জ্যাক রাজিও হয়ে যায়। দেন বস জ্যাককে একটি লোকের প্রোফাইল দেখায় আর বলে যে তোমাকে একে মারতে হবে কারণ এর জন্য আমার বিজনেসে অনেক লস হচ্ছে। জ্যাক রাজি হয়ে যায়। তারপর আমরা পরের দিনের সিন দেখি যেখানে জ্যাক এসে সেই লোকটিকে শ্যুট করে দেয় যাকে মারার জন্য বস ওকে পাঠিয়েছিল। এইদিকে বস জিকে গাড়ি করে কোথাও নিয়ে যাচ্ছিল তখনই তাদের গাড়ির সামনে একটি ট্রাক চলে আসে। যদিও এটা জ্যাকের প্ল্যান করাই ছিল, তো যখনই বস ট্রাকের জন্য গাড়ি থেকে নামে তখনই জি বসের গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এই ব্যাপারটা যখন মাফিয়া বস জানতে পারে তখন সে তার নিজের পুরো গ্যাং নিয়ে জিকে ফলো করতে শুরু করে এবং কিছুক্ষণ পর জিকে ঘিরে নেয় এবং জিকে শ্যুট করতেই যাচ্ছিল তখন সেখানে জ্যাক চলে আসে। জ্যাক এসে জিকে বাঁচিয়ে নেয় আর বসের গাড়িতে স্মোক গ্রেনেড ফেলে দেয়, যেই কারণে বস সেখান থেকে পালাতে পারে না। আর তখনই সেখানে পুলিশ চলে আসে আর বসেদের অ্যারেস্ট করে নেয়। তারপর জ্যাক জিয়ের কাছে আসে আর বলে যে আমি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি এবং তোমাকে যেই মেয়েটি ফাঁসিয়েছিল এইসবে সেও এখন ধরা পড়ে গিয়েছে। এখন আমার কাজ শেষ। আর জিকে কন্ট্যাক্ট পেপার দেখায় আর বলেছে এখন আমাকে আমার টাকা দিয়ে দাও। জি কন্ট্যাক্ট পেপারের টাকার অ্যামাউন্ট দেখে অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে এত টাকা তো আমার সিস্টারের 2 বছরের স্যালারির সমান। তখনও জ্যাককে বলে আমাকে কিছু ডিসকাউন্ট দেবে না? জ্যাক বলে ঠিক আছে, কিন্তু তোমাকে আমার সাথে কিছু মিশনে সাথ দিতে হবে। জি রাজি হয়ে যায়। দেন আমরা জ্যাক এবং জিকে দেখি ওরা দুজন একটি পার্টিতে গিয়েছে। সেখানে গিয়ে ওরা ডান্স করছিল। মিশন কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে ওরা দুজন বাইরে চলে আসে। বাইরে এসে জ্যাক কন্ট্যাক্ট পেপারকে ছিঁড়ে দেয় আর বলেছে আমি তোমার জন্য 70% ডিসকাউন্ট দিচ্ছি। জি তো অনেক খুশি হয়ে যায় আর ওকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে বলে যে তুমি যখন চায়না আসবে আমি তোমাকে তোমার টাকা ফেরত দিয়ে দেবো এবং আমি তোমাকে সেখানে ঘুরতেও নিয়ে যাব। জ্যাক জিয়ের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল
তখনই জি জ্যাককে দাঁড় করিয়ে বলেছে, তুমি এরকম কাজ ছেড়ে দাও না কেন, এগুলো অনেক ডেঞ্জারাস এবং রিস্কি। জ্যাক বলে, আচ্ছা আমি এই কাজ ছেড়ে দেওয়ার কথা ভেবে দেখব। এটা বলেই জ্যাক সেখান থেকে চলে যায়। জ্যাক চলে যাওয়ার পর জি একটু স্যাড হয়ে যায়। কিছুদিন পর জি নিজের বাড়ি চায়না চলে আসে, কিন্তু চায়না এসে ও এখনো জ্যাককে প্রচুর মিস করত। এভাবে 3 বছর কেটে যায়, কিন্তু জ্যাক জিয়ের কাছে আসে না, এমনকি 3 বছরে একটা কলও করেনি। একদিন জি গাড়ি করে কোথাও যাচ্ছিল, কিন্তু ওর গাড়ির ব্রেক ফেল হয়ে যায়, যেই কারণে জিয়ের ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখন আমরা প্রেজেন্টের সিনে দেখি জিয়ের কিছু আগে 3 বছরের ঘটনা হালকা হালকা মনে পড়ছিল। আসলে অ্যাক্সিডেন্টের পর জিয়ের কিছুটা মেমোরি লস হয়ে গেছে। ডক্টর জিকে বলে, হয়তো তোমার মেমোরি ফিরে আসতে 6 মাস আরে লাগবে। এদিকে রাতে আমরা জ্যাককে দেখি। জ্যাক কিছু মিশন কমপ্লিট করার জন্য চায়না এসেছে। তখনই ওর কাজের পার্টনার ওকে কল করে বলেছে, আমাদের মিশন এখন সাকসেসফুল হয়ে গেছে, তো তুমি আসার সময় কিছু সুইট কিনে আনবে। যখনই জ্যাক পাশের স্টোর থেকে সুইট কিনতে যায়, তখনই ও সেখানে জিকে দেখতে পাই। জিকে দেখতে পেয়ে জ্যাক অনেক অবাক হয়ে যায়। তারপর আমরা 3 বছর আগের একটি সিন দেখি, যেখানে জ্যাকের মেয়ের জ্যাককে না বলেই জ্যাকের শার্টটি ধুয়ে দিয়েছিল। আর যখন জ্যাক চেক করেছিল তখন দেখে যে সেখান থেকে জিয়ের নাম্বারটি মুছে গিয়েছে। আর এই কারণেই জ্যাক এত বছর জিয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেনি। আর এখন যখন প্রেজেন্টের সিনে জ্যাক জিয়ের সাথে দেখা করতে যায়, তখন জি জ্যাককে চিনতে না পেরে সেখান থেকে চলে যায়। এটা দেখে জ্যাক একটু অবাক হয়, কিন্তু তখনই জ্যাক জিয়ের আইডি ঘুরিয়ে পায়, যেটার মধ্যে জি যেই কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানির নাম লেখা ছিল। তারপর জ্যাককে আমরা একটি ক্লাবে দেখতে পাই, আর ওর সঙ্গে আরেকটি লোক ছিল। আর এটিই সেই লোক যাকে মারার জন্য জ্যাক 3 বছর আগে বসের কথা শুনে গিয়েছিল। প্রেজেন্টে ওই লোকটি জ্যাককে বলে, তুমি যাকে বাঁচিয়েছিলে সেই মেয়েটি তোমাকে চিনতে পারছে না? জ্যাক বলে, হ্যাঁ। তারপর আমরা পাস্টের সিন দেখতে পাই, যেখানে আমরা দেখি জ্যাক এই লোকটিকে মারেনি, বরং ওকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। আর এখন আমরা এটাও জানতে পারি যে জি যেই কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিতে জ্যাকও কাজ করে। তখন সেই লোকটি জ্যাককে বলে, তুমি অনেক লাকি, তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে আবার দেখা করতে পারবে। কিন্তু আমি আমার গার্লফ্রেন্ডকে 6 মাস ধরে দেখিনি, জানি না সে কোথায় চলে গেছে। পরের দিন জি 6 মাস পর কোম্পানিতে কাজে এসেছিল। ও সামনে এসে জ্যাককে দেখতে পাই। জ্যাককে দেখে বলে কি, তোমাকে তো কালই দেখলাম তাই না? জ্যাক বলে, হ্যাঁ আমি 3 মাস ধরে এই কোম্পানিতে কাজ করছি। জি বলেছে, আমি 6 মাস ধরে কোম্পানির ছুটিতে ছিলাম, তো আমি তোমায় চিনি না। জ্যাক বলে, আচ্ছা 3 বছর আগে তোমার সাথে আমার অ্যাব্রোডে দেখা হয়েছিল, তুমি সব ভুলে গেছো? জি বলে, সরি, আমার অ্যাক্সিডেন্টের কারণে আমি সব কিছু ভুলে গেছি, তো আমি তোমায় চিনতে পারছি না। জ্যাক ওর কাছে গিয়ে বলে, তুমি তো পুরো জিয়ের মতোই দেখতে, তুমি কি সত্যি জি নও? জি নার্ভাস হয়ে বলে যে না আমি জি নই। জ্যাক এটা শোনার পর সেখান থেকে চলে যায় আর বলেছে, আমি এখানকার লিগ্যাল অ্যাডভাইজার, তো ভালো করে কাজ করবে। আর ও চলে যাওয়ার পর জি মনে মনে কিছু ভাবছিল। আর তখনই আমাদের একটি পাস্টের সিন দেখানো হয়, যেখানে জি অ্যাব্রোড থেকে ফিরে তার টুইন সিস্টার হাওয়ার সঙ্গে দেখা করে অনেক খুশি ছিল, সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু একদিন যখন হাও তার বোন জিকে পিক আপ করার জন্য আসছিল, তখনই তার গাড়ির ব্রেক ফেল হয়ে যায়, যেই কারণে হাওয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সেখানেই হাও মারা যায়, যেই কারণে জি অনেক ভেঙে পড়েছিল। সেখানে জিয়ের মনে একটি সন্দেহ তৈরি হয় যে কিভাবে একটি নতুন গাড়ির ব্রেক ফেল হতে পারে। তাই জি যখন ওর বোনের ফোন চেক করে, তখন ও সেখান থেকে অনেকগুলি প্রমাণ পায়। আর ও বুঝতে পারছে ওর বোনকে কেউ ইচ্ছা করে মেরেছে। আর এসব কিছুর প্রমাণ ওর বোনের কোম্পানির থেকেই আসছিল। আর এই কারণে জি হাও হয়ে হাওয়ের কোম্পানিতে যোগ দিয়েছিল। তো জি এই কারণে ওর বোনের কোম্পানিতে হাও হিসাবে কাজ করে, আর ওকে সবাই হাও ভাবে। আর যাতে কেউ ওকে সন্দেহ না করে, তাই ও সবাইকে বলেছে যে ওর অ্যাক্সিডেন্টে মেমোরি লস হয়ে গেছে। তো জিয়ের বোনকে মারার পেছনে যারা আছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্যই জি এসব কিছু করছে। তারপর আমরা একটি অন্ধকার রুম দেখতে পাই, যেখানে কোম্পানির বোর্ড মেম্বাররা আলোচনা করছিল যে সত্যি হাওয়ের মেমোরি লস হয়ে গেছে, তো ওর কিছু মনে পড়বে না তো? একজন মেম্বার বলে, হ্যাঁ আমাদের কোম্পানির ডক্টর ভালোভাবে খোঁজ নিয়েছে, হাওয়ের কিছু মনে নেই। ওরা বলে 6 মাস আগে হাও আমাদের কোম্পানির টপ সিক্রেট জেনে গিয়েছিল, আর ওটা যদি এখন ওর মনে পড়ে যায় তাহলেই সব গেল, আমরা পুরো ফেঁসে যাব। তখন একটি মিস্টিরিয়াস লোক বলেছে, কোনো ব্যাপার না, সব কিছু আমার কন্ট্রোলে আছে, কিচ্ছু হবে না। আর এই মিস্টিরিয়াস লোকটির মুখ আমাদের দেখানো হয় না। অফিসে ম্যানেজার এসে বলে, সবাই রেডি হয়ে যাও, 10 মিনিটের মধ্যেই মিটিং শুরু হবে।
দেন জিয়ের পাশে বসে থাকা ছেলেটি জিকে বলে, আমি শুনেছি তুমি নাকি সব কিছু ভুলে গিয়েছো, তো তোমার কিছু মনে নেই যে আজ কী নিয়ে মিটিং হবে? জি বলে যে না। তখন সেই ছেলেটি বলে, তুমি আর আমি একই টিমের, আর দুটো মেয়েকে দেখিয়ে বলেছে ওরা আমাদের অপোনেন্ট, তো তুমি ওদের থেকে দূরেই থাকবে। এটা বলেই সেই লোকটি সেখান থেকে চলে যায়। ছেলেটি উঠে যাওয়ার পরই সেই দুটো মেয়ে উঠে আসে আর জিকে এসে বলেছে, আমরা তোমার অপোনেন্ট নই, তোমার মেমোরি লস হয়ে গেছে। আর এটার সুযোগ নিয়েই ওই ছেলেটি তোমাকে যা ইচ্ছে তাই বোঝাচ্ছে। আসলে ওই ছেলেটি থার্কি টাইপের, তুমি ওর কথাই কান দিও না। দুজনদের দুরকম কথা শুনে জি তো কনফিউজ হয়ে যায় যে কার কথা বিশ্বাস করবে। তারপর ও লিফটের সামনে আসে। লিফটের দরজা খুলতেই ও জ্যাককে দেখতে পায়। ও লিফটের ভেতরে যায় আর মনে মনে ভাবেছে যে জ্যাকের সন্দেহ হয়ে যায়নি তো যে আমি হাউ নয় জি। জি এসব কিছু ভাবছিল তখনই জ্যাক লিফটের গেট খোলার জন্য এগিয়ে আসে, কিন্তু জি ভাবেছে হয়তো জ্যাক ওকে ধরতে আসছে, যেই কারণে নার্ভাস হয়ে ও নিজেই জ্যাকের হাত ধরে নেয়। জ্যাক বলে, কি হয়েছে, তুমি কি কাউকে আর ভেতরে আসতে দেবে না? এটা বলতেই জি জ্যাকের হাত ছেড়ে দেয়। তো জ্যাক লিফটের দরজা ওপেন করে দেয় আর সব এমপ্লয়িরা চলে আসে। লিফটে প্রচুর ভিড় হওয়ার কারণে জ্যাক জিকে নিজের কাছে টেনে নেয়। আর তখনই সেখানে একটি মেয়ে সেলফি নেয় আর ওদের দুজনের ছবি চলে আসে আর সেটি পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। তারপরে ওরা সবাই মিটিং হলে আসলে ম্যানেজার জির ওয়েলকাম করে আর সবাইকে প্রজেক্ট চায়। তখন সেই দুটো মেয়ে বলেছে এই প্রজেক্টের রিপোর্টের দায়িত্ব হাও এবং ইওনের ওপর ছিল। তখন ইওন বলে সেই ছেলেটি বলেছে এটা হাওয়ের ওপর ছিল। আসলে ওরা তিনজনে মিলে জিকে ফাঁসিয়ে দিয়েছিল। তখন বেচারা জি কি করবে বুঝতে পারছিল না। তখনই সেখানে জ্যাক চলে আসে। জ্যাক এসে বলে প্রজেক্ট কে খারাপ করেছে? ম্যানেজার বলে হাউ। জুন বলে আরেকটি এমপ্লয়ি বলেছে তাহলে এই প্রজেক্টটি জিকেই বোঝাতে দাও, কারণ হাউ তো ছেলেদের ভালোভাবে বোঝাতে পারে। আর লিফটে সেই ফটোটি ম্যানেজারকে দেখাই, যেটা দেখে জি তো জ্যাকের ওপর প্রচুর রেগে যায় যে এসব কিছু তোমার জন্যই হয়েছে। তো এখন ম্যানেজার জিকে বলে নিজের লাভলাই বাইরে রেখো, তুমি এখানে কাজ করতে আসো, এসব কিছু করতে নয়। এখানে জি কিছু বলতেই যাচ্ছিল কিন্তু সেই দুটো মেয়েকে কিছু বলতেই দেয় না, বরং ওরা বলেছে নিশ্চয়ই কোনো বেকার ছেলেই হবে। আর ছেলেটির স্যুট দেখে মনে হয়তো ছেলেটি অনেক গরিব, কোনো চিপ দোকান থেকে কিনেছে নিশ্চয়ই। নিজের এভাবে অপমান শুনে জ্যাক তো অনেক রেগে যাচ্ছিল। আর যখনই ওই দুটো মেয়ে জ্যাকের স্যুটের দিকে তাকায় ওরা দুজন পুরো চুপ হয়ে যায়। তখন জ্যাক বলে যে হ্যাঁ, ওই ফটো ছেলেটি আমি, আর আমার এই স্যুটটি আমি ফ্রান্স থেকে নিয়েছি, কোনো চিপ দোকান থেকে নয়। আর এসব কিছু শোনার পর সে দুটো মেয়ে জ্যাককে সরি বলে যে স্যার আমাদের ভুল হয়ে গেছে। জ্যাক বলে যে জি তখন আমার ওপর পড়ে গিয়েছিল আর আমি ওকে শুধু ধরেছিলাম। এটা বলে জ্যাক সেখান থেকে চলে যায়। আর তখনই সবার ফোনে একটি মেসেজ আসে যে জি ফাইনালি টিমকে ছেড়ে দিচ্ছে আর ওর যা ইচ্ছা তাই করবে। এই মেসেজটা দেখে জি এবং বাকিরা সবাই অবাক ছিল। দেন জি যখন মিটিং হল থেকে বাইরে আসে তখনই একটি ছেলে ওকে হাক করে আর বলে যে হাউ, তুমি এতদিন ধরে কোথায় ছিলে? আমি তোমাকে কত মিস করেছি, তোমায় কত খুঁজেছি। জি এখানে সেই ছেলেটিকে নিজের থেকে দূরে সরাই আর ওর মনে পড়েছে এই ছেলেটির নাম লিন, ওর বোনের অর্থাৎ হাওয়ের সিগারেট বয়ফ্রেন্ড। এখানে জি লিনকে বলে 6 মাস আগে আমার অ্যাক্সিডেন্ট হয়, আমি সব কিছু ভুলে গেছি। এটা বলি ও লিনকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। জি যখন বাইরে আসে তখন জি এর অফিস কলিগ জিকে ডাকে এবং জি এর কাছে এসে বলেছে তুমি আজ আমার সঙ্গে ডিনার করতে যাবে? জি বলে না, আমার আগে থেকেই অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। এটা বলেই ও একটি অচেনা গাড়িতে বসে পড়ে, যেই গাড়ির মধ্যে আগে থেকেই জ্যাক বসেছিল। আসলে ওই গাড়িটি জ্যাকেরই ছিল। জ্যাক জিকে দেখার পর বলেছে আমি কি তোমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করব? তখন জি বলে কোনো দরকার নেই। এটা বলেও গাড়ি থেকে বেরিয়ে যায় আর জ্যাকও তার সঙ্গে বেরিয়ে এসে জিকে ধরে নেয় আর বলে যে তোমার কোনো দরকার হলে আমাকে অবশ্যই কল করবে। কিন্তু জি কোনো আনসার না দিয়েই সেখান থেকে চলে যায়। পরের দিন জি যখন অফিসে কাজ করছিল তখন জি এর কাছে জু নামের একটি মেয়ে আসে। জু জি এর গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় আর জি সেটা নোটিস না করে খেয়ে নেয় আর সঙ্গে সঙ্গে ডকুমেন্টস ডেলিভারি করার জন্য বেরিয়ে যায়। যেটা দেখে জু তো অনেক ভয় পেয়ে যায়, কারণ ও চেয়েছিল যে জি যাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে আর ডেলিভারি না করতে পারে, কিন্তু জি তো কোনো কিছু না ভেবে ডেলিভারি করতে চলে যায়। যেই কারণে জু অনেক ভয় পেয়ে গেছে যদি রাস্তায় ওর কিছু হয়ে যায় অ্যাক্সিডেন্ট। আরে তাই জু জ্যাকের কাছে এসে সব কিছু বলে দেয়
আর জ্যাক কিছু না ভেবে জিকে বাঁচানোর জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে জিয়ে ড্রাইভিং করতে করতে ঘুম পাচ্ছিল, আর তখনই সেখানে জ্যাক বাইক নিয়ে চলে আসে এবং ঠিক সময় গাড়ির ভিতরে ঢুকে পড়ে আর জিকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর জিয়ের ঘুম ভাঙে। জি জ্যাককে বলে, আমি কিভাবে এখানে এলাম? আমি তো ডকুমেন্টস ডেলিভারি করতে যাচ্ছিলাম। তখন জ্যাক বলেছে, আমি তোমার ডকুমেন্টস ডেলিভারি করে দিয়েছি। জ্যাকজিকে বলে, জু তোমাকে ঘুমের ট্যাবলেট খাইয়েছিল, আর আমি এখানে ঠিক সময়ে না আসলে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তখন জি জ্যাককে থ্যাঙ্কস বলে। তখনই জিয়ের কাছে লিনের কল আসে। কল রিসিভ করলে লিন জিকে দেখা করার জন্য বলে। এরপর জ্যাকজিকে লিনের বাড়ির সামনে ছেড়ে দেয়, আর মনে মনে ভাবতে থাকে যে জি কি লিনের গার্লফ্রেন্ড, যাকে লিন 6 মাস ধরে খুঁজছিল। এদিকে জিয়ের ভিতরে আসতে খারাপ খারাপ ভাবনা মাথায় আসছিল যে লিন ওকে কেন ডেকেছে। তখনই লিন দরজা খুলে এবং জিকে ভেতরে নিয়ে যায় এবং ওর সাথে হাওয়ের অনেক পুরনো ফটো দেখায়। জিকে অনেক কিছু খাবার খেতে দেয় আর অনেক কিছু কথা বলছিল। তখন জি বলে যে, দেখো আমার কিছুই মনে নেই। লিন বলে, কোনো ব্যাপার না, আমরা সবকিছু প্রথম থেকে শুরু করতে পারি। জি বলে, একদমই না, আমি তোমায় পুরো ভুলে গেছি আর আমি কিছুই চাই না, আর আমি তোমার সাথে এখানেই ব্রেকআপ করছি। এটা বলে জি সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু লিন ওর পেছনে আসে এবং ওর হাত ধরে আর বলে, হাউ তুমি এই ব্যাপারে আরেকবার ভেবে দেখো। তখনই লিফটের দরজা খুলে আর সেখান থেকে জ্যাক বেরিয়ে আসে। জি জ্যাকের হাত ধরে আর লিনকে বলে যে, সত্যি বলতে আমার এখন নতুন বয়ফ্রেন্ড হচ্ছে জ্যাক, এবং জ্যাককে ওর বয়ফ্রেন্ড হওয়ার নাটক করতে বলে। কিন্তু জ্যাক লিনের সাইডে চলে যায়। তখন জি জ্যাককে বলে, তোমরা কি একে অপরকে চেনো? তখন লিন বলে, হ্যাঁ, আমরা অনেক ভালো বন্ধু। তারপর লিন এবং জ্যাক মিলে জিকে ছাড়তে যায়। গাড়ির মধ্যে লিন জিকে বলে, তোমার যত টাইম নেই আর নাও, কিন্তু ব্রেকআপ করো না। কিন্তু জি বলে, এই সময় আমাদের ব্রেকআপ করে নেওয়াই দরকার। যেটা শোনার পর লিন অনেক স্যাড হয়ে যায় এবং রাতে বাড়ি এসে অনেক ড্রিঙ্ক করছিল এবং তার সাথে জ্যাকও ছিল। জ্যাক লিনকে বোঝানোর চেষ্টা করছিল যে এত ড্রিঙ্ক করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর তখনই জ্যাকের কাছে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে। তার অ্যাসিস্ট্যান্ট জ্যাককে বলে যে হাওয়ের একটি যমজ বোন আছে যার নাম জি। যেটা শোনার পর জ্যাকের একটু সন্দেহ হয়। এইদিকে জি হাওয়ের ফোন চেক করছিল। তখনই ও সেখান থেকে একটি ডার্ক বার্ডের ছবি দেখতে পায়, যে বারটাকে দেখার জন্য সেখানে চলে আসে। ও বাড়ি ঢোকার পর শুনতে পায় যে দুটো মেয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল যে নতুন ডিজি চালাচ্ছে সে অনেক কুল, সারাক্ষণ মাস্ক পরে থাকে। জি যখন সেখানে তাকায় তখন সে নিজের কোম্পানির একটি এমপ্লয়ারকে দেখতে পায়। তাই ও সেই এমপ্লয়ারকে পিছু করার জন্য একটি ওয়েটারের ড্রেস পরে তাদেরকে ড্রিঙ্ক সার্ভ করার জন্য চাই। আর জি সেখানে গিয়ে সে এমপ্লয়ারের একটি ঘড়ি চুরি করে নেয়। তাই সে বাড়ির ম্যানেজারকে ডেকে সবাইকে চেক করছিল। আর যখন তারা জিকে সার্চ করার জন্য আসছিল তখনই জি সেখান থেকে পালিয়ে যায়। তখনই ও রাস্তায় মাস্ক পরে থাকা ছেলেটির সাথে দেখা হয়, যে ওকে টেনে নিয়ে ম্যানস বাথরুমে ঢুকে যায়। যেই কারণে ম্যানেজার জিকে খুঁজে পায় না আর সেখান থেকে চলে যায়। ওকে বাঁচানোর জন্য জি সেই ছেলেটিকে থ্যাঙ্কস বলে, কিন্তু ছেলেটি ওর হাত থেকে ঘড়িটি কেড়ে নিয়ে টয়লেটে ফ্লাশ করে দেয় এবং ছেলেটি কিছু না বলে জিয়ের কলার ধরে জিকে বিল্ডিংয়ের বাইরে নিয়ে আসে। জি মাস্ক পরা ছেলেটিকে একটি ইমেজ দেখিয়ে বলে যে, তুমি কি ইনভয়েসটাকে চেনো? কিন্তু সেই ছেলেটি জিয়ের গলা চেপে ধরে। ছেলেটি জিয়ের গলা খুব শক্ত করে চেপে ধরে রেখেছিল এবং কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন জি আবারও সেই বারে এসেছিল কোনো প্রমাণ খোঁজার জন্য, কিন্তু এইবারে সেই এমপ্লয়ার জ্যাং জিকে দেখে নেয় আর ভাবে এটা তো হাউ কেন এখানে এসেছে। আর ওইবারে জু এবং ইউনো ছিল যারা কিছু অ্যাকাউন্ট সেটেল করছিল। জ্যাং ওদের কাছে গিয়ে বলেছে এই বাড়িতে হাউ এসেছে। তখন বাকি এমপ্লয়িরা বলেছে ওর তো মেমোরি চলে গেছে, তো ও এখানে কেন এসেছে। তখন ইয়ন বলেছে আমার কাছে একটা প্ল্যান আছে, এই প্ল্যান মতো কাজ করলে হাউ আমাদের আর কোনোদিন ডিস্টার্ব করবে না। এদিকে জিয়ের পাশ থেকে ব্ল্যাক শার্ট পরে একটি ছেলে যায়, যার পিছু করতে করতে জিয়ের জ্যাকের সাথে ধাক্কা হয়। জ্যাক জিকে বলে তুমি কি কাউকে খুঁজছো? জি বলে না। তখনই জিয়ের কাছে ইয়ন এবং জু আসে। ওরা জিকে একটি রুমে নিয়ে যায় এবং সেখানে জিকে অনেক ড্রিঙ্ক করায়, যেই কারণে জির অনেক নেশা হয়ে গিয়েছিল। এদিকে জ্যাকের ফোনে একটি মেসেজ আসে যে আমি এখন অনেক নেশায় আছি, আমাকে এসে হেল্প করো। জ্যাক বুঝতে পারেছে এই মেসেজটি জি করেছে, তাই ও জিকে বাঁচানোর জন্য সেখান থেকে চলে আসে। এদিকে ইয়ন সবাইকে বলছিল এটাই ঠিক টাইম, কোম্পানি যত ফান্ড রাখে তা ট্রান্সফার করে নেওয়ার, আর আমরা সব দোষ জি এর ওপর লাগিয়ে দেব যে জি এই সব করেছে। এটা বলেই ওরা যখন জি এর ফিঙ্গারপ্রিন্ট নিতে যাচ্ছিল তখনই সেখানে জ্যাক চলে আসে। জ্যাক এসে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়, যেই কারণে সবাই সেখান থেকে চলে যায় এবং জ্যাক জিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু বাইরে আসলে দেখেছে এখানে লিনো পাগলের মতো নাচছে।
তাই ও ওদের দুজনকে নিয়ে বাড়ি ছাড়তে যায়। ওরা দুজনে মিলে জ্যাককে রাস্তায় অনেক বিরক্ত করছিল। দেন জ্যাক লিনকে ওর বাড়িতে ছেড়ে জিকে হোটেলে নিয়ে যায়। জি জ্যাককে বলে থ্যাঙ্কস আমাকে এখানে আনার জন্য। দেন জ্যাক অর্ডার করে হ্যাংওভার জুস। কিছুক্ষণ পর একটি স্টাফ হ্যাংওভার মেডিসিন নিয়ে সেখানে চলে আসে। তারপর ওরা সেই মেডিসিনটির প্রাইস ক্যালকুলেট করছিল। তখনই জি বলে ওঠে 132 স্যার। যেটা শুনে জ্যাক ভাবেছে এত নেশায় থাকার সত্ত্বেও সঠিক ক্যালকুলেট করলো। তাই জ্যাক ইচ্ছা করে জিকে কিছু কোশ্চেন করে, যেখানে ও জিকে জিজ্ঞেস করে তুমি হাও না জি। নেশায় থাকায় জি সত্যিটা বলে দেয়। ও বলে দেয় যে আমি জি। তখন জ্যাক বলে কি তোমার আইডিতে হাও লেখা কেন? তখন জি বলে যে কারণ আমি হাওয়ের টুইন সিস্টার। যেটা শোনার পর জ্যাক একটু ইমোশনাল হয়ে যায় আর ভাবে যে তুমি সত্যি জি। এবং ও জিকে কিস করতে যাচ্ছিল কিন্তু জি তখন ঘুমিয়ে পড়ে। তারপরে আমরা সকালের সিন দেখি, যেখানে জি ঘুমাচ্ছিল এবং জ্যাক ওর পাশে বসেছিল। জিয়ের ঘুম ভাঙার পরেও জ্যাকের উপর চিৎকার করে বলেছে তুমি আমার সাথে কি করেছো আর আমার ড্রেস বা কে চেঞ্জ করলো? তখন জ্যাক বলেছে আমি কিছুই করিনি, এটা হাউস ক্লিনার লেডি করেছে। এমনকি জ্যাক জিকে রাগানোর জন্য বলেছে তুমি কাল যেসব হারকাতে করেছো তার সবকিছু আমি আমার ফোনে রেকর্ড করে রেখেছি। তারপরে আমরা অফিসের সিন দেখি, যেখানে জি এখনো ভাবছিল যে জ্যাক কি এমন রেকর্ড করেছে। তখনই ও দেখে যে জু একটি ফাইল নিয়ে জ্যাকের কেবিনে যাচ্ছে। তাই ও জুয়ের কাছে যায় আর বলে যে ফাইলটা আমাকে দিয়ে দাও, আমি জ্যাকের কাছে দিয়ে আসছি। তাই জুকে সেই ফাইলটি দিয়ে দেয়। ও জ্যাকের কেবিনে আসার পরে গ্লাসের জল জ্যাকের ওপর পড়ে যায় আর জি সেটা পরিষ্কার করছিল, কিন্তু বাইরে থেকে তো অন্য কিছুই মনে হচ্ছিল। এদিকে জি তো জ্যাকের ফোন নেওয়ার চেষ্টা করছিল। ফোন নেওয়ার জন্য জ্যাকের অনেক ক্লোজ হয়ে গেছিল, কিন্তু জ্যাক জির হাতটিকে ধরে নাই। তাই জি জ্যাকের ওপরে উঠে যায়। জি জ্যাকের ফোনটিকে বারবার দেওয়ার জন্য বলছিল। জ্যাক দিতে না চাওয়ায় জি জোরজবরদস্তি ফোনটিকে কেড়ে নেয় এবং দেখে যে ড্রিঙ্ক করা অবস্থায় থাকা কালকের ভিডিওগুলিকে জ্যাক রেকর্ড করে রেখেছে। কিন্তু জি বুঝতে পারে না যে ও কাল রাতে জ্যাককে সত্যিটা বলে দিয়েছে যে ও হচ্ছে আসলেই জি। এদিকে কিম বাইরে এসে জুকে বলেছে হাউ হয়তো জ্যাককে পটিয়ে নেওয়ার চেষ্টা করছে, যেটা শুনে জুয়ের তো অনেক রাগ হয়। ওরা দুজন এখানে হাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য কিছু প্ল্যান করে। অফিস শেষে জি যখন বাড়ি আসছিল তখন ওর কাছে জু আসে আর বলেছে হাউ তুমি এই ফাইলটি সায়নহুডে ডেলিভারি করে দেবে, এই ফাইলটি বস পাঠিয়েছে। দেন জি সায়নহুডে চলে আসে ফাইলটি ডেলিভারি করার জন্য, যেটি ডার্কবারের একদম সামনে ছিল। তারপর জি সায়নহুডের ভেতরে আসে এবং চারিদিকে দেখছিল এবং ও সেখানে মিস্টার জ্যাংকে দেখতে পায়। তাই জি সঙ্গে সঙ্গে পর্দার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। জি দেখেছে মিস্টার জ্যাং সেই মাস্ক পরা ছেলেটিকে বলছিল যে দেখো এখানে বিটসের ফাইল রয়েছে। তখন মাস্ক পরা ছেলেটির অ্যাসিস্ট্যান্ট মিস্টার জ্যাংকে বলেছে আপনি 1000 টাকার জিনিস 1 লাখ টাকায় বিক্রি করতে চাইছেন, যদি আমরা ধরা পড়ে যাই তাহলে? মিস্টার জ্যাং বলে যে টেনশন করার কোনো দরকার নেই, এতে আমাদের সবারই অনেক প্রফিট হবে। এটা বলে মিস্টার জ্যাং সেখান থেকে চলে যায়। এদিকে পর্দার পেছন থেকে জি সব কথা শুনে নিয়েছিল। মিস্টার জ্যাং চলে যাওয়ার পরই জি সেখান থেকে বাইরে আসে এবং মাস্ক পরা ছেলেটির পেছনে ছুরি ধরে আর বলে যে আমাকে এখান থেকে বাইরে নিয়ে যেতে সাহায্য করো। মাস্ক পরা ছেলেটি ওর কথা মতো সেটাই করে, ওকে কোঅপারেট করে বাইরে আনছিল। বাইরে আসার সময় জি একটি রুমে লিংকেও দেখতে পাই। বাইরে আসার পর মাস্ক পরা ছেলেটি জি এর হাতের ছুরিটি নিজের গায়ে মারে, কারণ মাস্ক পরা ছেলেটি আগে থেকে জানতো যে জি এর কাছে নকল ছুরি আছে। তাই এখানে ওই ছেলেটি জিকে ইশারায় গাধা বলে, কিন্তু মাস্ক পরা ছেলেটির অ্যাসিস্ট্যান্ট জিকে বলেছে স্যার আপনাকে স্মার্ট বলেছেন, যেটা শুনে জি তো অনেক খুশি হয়ে যায়। তাই ও বাড়িতে এসে যখন সেই মানেটি সার্চ করে তখনও জানতে পারে যে ছেলেটি ওকে গাধা বলে গেছে, যেটা ভেবে জি তো অনেক রেগে যায়। তাই ও সাইন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কোর্স কেনে। দেন আমরা পরের দিনের সিন দেখি, জু জিয়ের কাছে আসে আর বলেছে হাউ তোমার তো খেল খতম, তুমি কাল আমাদের কোম্পানির প্ল্যান লিক করে দিয়েছো, তুমি কোম্পানির ফাইল সাইনহুডে ডেলিভারি করে দিয়ে এসেছো কাল। তখন জি বলেছে তুমি আমায় পাঠিয়েছিলে আর এখন সব দোষ আমার উপর দিয়ে দিচ্ছ। জু তো কোনো আনসার না দিয়ে সেখান থেকে চলে আসছিল। তখনই জি বলেছে আমি জানতাম তোমাদের এসব প্ল্যান ছিল আর তোমরা আমাকে ফাঁসানোর চেষ্টা করতো, তা আমি আগে থেকে জানতাম, তাই আমি সব কিছু আগে থেকে ভিডিও করে রেখেছিলাম। ভিডিওর কথা শুনে জু তো অনেক ঘাবড়ে যায়। তারপর আমরা কালকের সিন দেখি,
যে জু যখন জিকে ফাইল দিতে এসেছিল তখন ওদের সামনে একটি গাড়ি ছিল, আর সেই গাড়িটির মধ্যে ভিডিও রেকর্ডিং করা হয়েছে, আর এই ভিডিওটি পাবার জন্য লিন জিকে সাহায্য করেছিল। এখন আমরা প্রেজেন্টের সিনে দেখি জিজুকে ভিডিওটি দেখাই, যেটা দেখার পর বেচারা জু তো অনেক ভয় পেয়ে যায়। ও জিয়ের কাছে ক্ষমা চাই আর বলে যে প্লিজ হাউ এই ভিডিওটি কাউকে দেখিও না, না হলে আমার কাজ চলে যাবে। জি বলেছে আচ্ছা, কিন্তু এরপর থেকে আমাকে আর কোনোদিন ডিস্টার্ব করবে না। এটা বলে জি সেখান থেকে চলে আসে। বাড়িতে আসার পর জি ভিডিও ফুটেজটি আবারও চেক করে, যেখানে মিস্টার জ্যাংয়ের ভিডিও রেকর্ড হয়েছিল। মিস্টার জ্যাং বলছিল যে সাইনুডের অ্যাকাউন্ট যেন কেউ না পেয়ে যায়, আগের বারে হাউ পেয়ে গেছিল। এটা শোনার পর তো জি পুরো শিওর হয়ে যায় যে হাউ অ্যাকাউন্টটি পেয়ে গেছিল, তাই ওর বোন অর্থাৎ হাউয়ের গাড়ির ব্রেক ফেল করে হাউকে মারা হয়েছে। তখনই জির মনে পড়েছে ও সাইনুডে লিনকে দেখেছে, এটার মানে লিনের কাছেও সাইনুডে ঢোকার জন্য কার্ড রয়েছে, তাই ও কোম্পানি চলে আসে লিনের কার্ডটি নেওয়ার জন্য। জি সোজা লিনের কেবিনে গিয়ে কার্ডটি খোঁজার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানে ম্যানেজার ফাউ চলে আসে। ম্যানেজার জিকে বলে তুমি এত রাতে এখানে কি করছো, তুমি কি কোম্পানির ফাইল চুরি করতে এসেছো? জি কিছুই বলছিল না। তখন ম্যানেজার নিজেই বলে তুমি কি কিছু ইনফরমেশন লিক করে আমার থেকে আগে এগিয়ে যেতে চাও? এটার উত্তরে জি বলেছে যেটা আমার দরকার সেটা যদি আমি পেয়ে যাই তাহলে আমি এই কোম্পানি ছেড়ে দেব, তোমার রাস্তায় আমি আর আসবো না। তারপরে আমরা পাস্টের সিন দেখি, যেখানে আমরা জানতে পারি যে ফাওয়ের কম্পিটিটর হাউ ছিল। ও সবসময় হাউকে বিট করার চেষ্টা করত, কিন্তু প্রতিবারই ও হেরে যেত। ও অবাক থাকতো যে হাউ কিভাবে এত কাজ একসাথে এত ভালো করে করতে পারতো। একদিন জু ফাওয়ের কাছে আসে আর একটি ডকুমেন্টস দেখিয়ে বলেছে আপনার প্রমোশন হয়ে গেছে, আপনি এখন এখানকার ম্যানেজার। তখন ও জুকে জিজ্ঞেস করেছিল হাউ কোথায়। জু বলেছিল যে হাউয়ের অ্যাক্সিডেন্ট হওয়ায় হাউ এখন 6 মাস আসবে না। যেটা শোনার পর ফাও বুঝে গিয়েছিল যে হাউ না আসায় হাউয়ের পজিশন তাকে দেওয়া হয়েছিল, যেটা ভেবে ফাও জেলাস হয়েছিল। এখন প্রেজেন্টের সিনে জি ফাওকে বলে তো তুমি এই কারণে আমাকে সবসময় টার্গেট করো? তখন ফাও বলেছে হ্যাঁ, আমি তোমাকে কোনোদিন হারাতে পারিনি, আর এই কারণে আমি 1 বছর বাড়েও যাইনি, আর আমি কাউকে ডেটও করিনি। ফাও তো এসব কিছু জিকে হাউ ভেবেই বলছিল। তারপর জি ফাওকে নিয়ে বাড়ি আসে এবং এক চুটকি মারতে সেখানে অনেকগুলি ছেলে চলে আসে, যাদের দেখে ফাও তো অনেক লজ্জা পেয়ে সেখান থেকে উঠে চলে যাচ্ছিল, কিন্তু জি তাকে সেখানে বসিয়ে দেয়। ফাও তখন জিকে বলেছে হাউ তুমি তো কত ভালো, আমি তোমাকে বেকার বেকার খারাপ ভাবতাম। দেন জি সেখান থেকে বাইরে চলে আসে এবং বাইরে এসে লিনকে কল করে, কিন্তু লিন কল রিসিভ করে না, তাই ও জ্যাককে কল করে আর জ্যাক সেখানে চলেও আসে। জ্যাক এখানে জিকে বলে তোমার কিছু সাহায্য লাগলে আমাকে বলতে পারো। তখন জি বলে এমন কোনো ব্যাপার না। তখন জ্যাক বলে যে 3 বছর আগে আমি কাউকে কথা দিয়েছিলাম যে আমি তার সঙ্গে দেখা করতে আসব, কিন্তু আমি তার কন্ট্যাক্ট হারিয়ে ফেলাই আমি তার সঙ্গে দেখা করতে পারিনি, আর তখন থেকে এখনও আমি তাকে অনেক মিস করি। এটা শোনার পর জি বুঝতে পারেছে ওর কন্ট্যাক্ট হারিয়ে ফেলায় জ্যাক ওর সঙ্গে দেখা করতে আসেনি। দেন এখানে জি জ্যাককে কিছু বলতেই যাচ্ছিল, তখনই ওর কাছে লিনের কল আসে। লিন ওকে কল করে বলে যে তুমি আমায় মেসেজ করেছিলে। তখন জি বলেছে হ্যাঁ, তুমি কাল আমায় সাহায্য করেছিলে, তার জন্য আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চেয়েছি। তখন লিন বলে যে তুমি আমায় থ্যাংক ইউ বলতে চাইলে কাল আমার সাথে সুইমিং পুলে আসো। যেহেতু জি জ্যাকের কাছে ছিল তাই ও হ্যাঁ বলে দেয়, যেটা শুনে জ্যাক তো অনেকটাই জেলাস হয়ে যায়। কল কেটে দেওয়ার পর জ্যাক জিকে বলে যে তুমি আমায় কিছু বলতে চাচ্ছিলে তাই না, থাক অন্য কোনো দিন বলো, আজ আমি তোমায় বাড়ি ছেড়ে দিয়ে আসি। তারপর আমরা পরের দিনের সিন দেখি, যেখানে জি আর লিন সুইমিং পুলে এসেছিল। এখানে জি লিনের হাতে সাইনুডের কার্ড দেখে নেয়, তাই ও কনফার্ম হওয়ার জন্য লিনকে জিজ্ঞেস করে। লিন বলেছে হ্যাঁ, এটা আমার আঙ্কেলের বার, তো আমাকে ইনভাইট করে মাঝে মাঝে। তারপর আমরা সুইমিং পুলের সিন দেখি, যেখানে লিন জিকে বলে হাউ তো তুমি আজ আমায় কি শেখাবে? তখন জি বলেছে আমি সুইমিং করতে জানি না, আর ও মনে মনে ভাবে যে আমার হাওয়ার সাথে সুইমিং শিখে নেওয়া দরকার ছিল। জির সুইমিং করার স্টাইল দেখে লিন বুঝে যায় যে এটা হাউ নয়, কারণ হাউ অনেক ভালো সুইমিং করতে পারতো। সুইমিং পুল থেকে বাইরে আসার পর জিও বুঝে গিয়েছিল যে লিন ওর ওপর সন্দেহ করছে, আর ভাবেছে আমাকে আমার কাজ খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। তাই ও লকার থেকে লিনের সায়ানুডের কার্ড চুরি করে নেয়, আর লিন এসব কিছু আগে থেকে বুঝে গিয়েছিল, তাই ও কাউকে কল করে বলে দেয় যে জি আমার কার্ড চুরি করে নিয়েছে। জি যখন বাইরে আসে ও সামনে জ্যাককে দেখতে পাই, জিয়ের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। জি গাড়ির ভেতরে গিয়ে বসে আর বলে যে আমাকে সাইনুডে নিয়ে চলো।
তো জ্যাক ওর কথা মতো সেটাই করে, জিকে সাইনউডে নিয়ে আসে। সাইনউডে আসতেই জি মিস্টার জ্যাংকে দেখতে পাই, তাই ও মিস্টার জ্যাংকে ফলো করতে শুরু করে এবং লিংয়ের চুরি করা কার্ডটি ইউজ করে সাইনউডের সিগারেট রুমে চলে আসে। মিস্টার জ্যাং একটি জায়গায় ফাইল রেখে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু জি লুকিয়ে সেখানেও পৌঁছে যায় এবং ফাইলটিকে খোঁজার চেষ্টা করছিল। এদিকে মিস্টার জ্যাং এর কোনো না কোনো সন্দেহ হয়, তাই তিনি আবারও ফিরে আসেন। আর এইদিকে জি ফাইলটিকে খোঁজার অনেক চেষ্টা করছিল। বাইরে থেকে জ্যাক জিকে অনেকবার কল করে, কিন্তু জি রিসিভ করে না। আর জি যতক্ষণে ফাইলটি খুঁজে পায় ততক্ষণে সেখানে মিস্টার জ্যাং চলে এসেছিল। দেন আমরা দেখি ওরা জির হাত পা বেঁধে দিয়েছে এবং জিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? কিন্তু জি কোনো জবাব না দেয়ায় ওরা জির গলা চেপে ধরে। ওরা জিকে মারার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানে জ্যাক চলে আসে। জ্যাককে দেখার পর মিস্টার জ্যাং ফাইলটি নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু বাইরে এসে মিস্টার জ্যাংকে জ্যাক ঠিকই ধরে নেয়। কিন্তু ফাইলটি রাস্তায় পড়ে গিয়েছিল আর সামনে থেকে গাড়িও আসছিল, কিন্তু তাও জ্যাক রাস্তায় নেমে নিজের জীবনকে ঝুঁকি রেখে সেই ফাইলটিকে বাঁচিয়ে নেয়। যেটা দেখার পর জি তো অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে, তুমি কি মরতে যাচ্ছিলে? তখন জ্যাক বলে, আমি তোমার জন্য এর আগেও অনেক ঝুঁকি নিয়েছি। যেটা শোনার পর জি ডাইরেক্ট গিয়ে জ্যাককে কিস করে এবং ও জ্যাককে নিজে মুখে সত্যিটা বলে যে আমি হাওয়ের বোন জি। আরও এটাও বলে যে আমি আমার বোনের খুনির শাস্তির জন্য এইসব কিছু করছি আর সেটার জন্য এই প্রমাণটাই অনেক। তখন জ্যাক ওকে বলে, এটা ছাড়া কি তোমার কাছে আর কোনো প্রমাণ আছে? তখন জি বলে না। এটা শোনার পর জ্যাক জিয়ের থেকে পিছিয়ে আসে এবং সেই প্রমাণটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। যেটা দেখার পর জি তো অনেক ইমোশনাল হয়ে যায় এবং জ্যাকের ওপর প্রচুর রেগে যায় এবং জ্যাককে একটি চড়ও মারে। আর পেছন থেকে মিস্টার জ্যাং জিকে মেরে অজ্ঞান করে দেয় এবং জ্যাককে এসে বলে, তুমি অনেক ভালো কাজ করেছো আজ। এমনই কাজ করতে থাকলে আমি তোমাকে মিস্টার ভিয়ের সাথে দেখা করিয়ে দেব। জ্যাক বলে ভিকে বলে দেবেন এবার থেকে জি আর কোনো প্রবলেম তৈরি করবে না, কারণ জিয়ের ওপর আমি নজর রাখবো। এদিকে লিংও জিয়ের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছিল যে জি হাওয়ের টুইন সিস্টার। আর এখানে আমরা এটাও জানতে পারি যে মাস্ক পরা ছেলেটি অর্থাৎ ভি হচ্ছে লিং, আর এটা জ্যাকও জানতো না। এদিকে আমরা জিকে দেখি যার জ্ঞান ফিরে গিয়েছিল। জি বাঁধা অবস্থায় বেডে শুয়েছিল। দেন জ্যাক ওর কাছে আসে এবং জিয়ের গলা চেপে ধরে, কিন্তু জি ওর হাতে কামড়ে দেয়। তখন জ্যাক বলে, তুমি আগের মতোই রয়েছো, একটুও বদলাওনি। জি জ্যাককে বলে, মিস্টার জ্যাং তোমাকে কত টাকা দিয়েছে এসব কিছু করার জন্য? তখন জ্যাক বলেছে, ওই ফাইলটি ফেক ছিল, তোমাকে এসব কিছু ফাঁসানোর জন্যই করা হয়েছে। ওরা তোমার উপর ট্রাই করে দেখলো যে তোমার আদৌ কি সত্যি মেমোরি লস হয়েছে না তুমি মেমোরি লস হওয়ার নাটক করছো। কিন্তু জি এই সময় জ্যাকের উপর অনেক রেগেছিল। ও জ্যাককে বলে, তো তোমার এখন প্ল্যান কি? জ্যাক বলে, তোমার কাছে এখন দুটো অপশন আছে, নয় তুমি আমার ফিয়ান্সে হয়ে থাকো, না হলে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। যেটা শুনে জি তো প্রচুর রেগে যায়। তখন জ্যাক বলে যে তুমিও জানো আর আমিও জানি যে তুমি আমায় লাইক করো, তাই না? কিন্তু জি কোনো আনসার দেয় না, কিন্তু জি বাধ্য হয়ে জ্যাকের সাথে থাকতে রাজি হয়ে যায়। তো জ্যাক মিস্টার জ্যাংকে কল করে বলে দেয় যে এবার থেকে জি আর কোনো প্রবলেম তৈরি করবে না, জি এখন আমার ফিয়ান্সে, আমি ওর ওপর নজর রাখবো। এবং কল কাটার পর বলে, এবার থেকে কোনো সাহায্য লাগলে আমাকে বলবে। তখন জি বলে, তোমার সাহায্যের আমার দরকার নেই, আমার হাতের দড়িটিকে খুলে দাও। তো জ্যাক সেটি খুলে দেয়। দেন জি এর পাশে ঘুমিয়ে পড়ে এবং কিছুক্ষণ পর চোখ খুলে এবং জিকে ধরে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন জ্যাক জিকে জোরজবস্তি ধরে নিয়ে অফিসে আসে এবং জিয়ের কপালে কিস করে আর বলে যে অফিস শেষে আমরা একসাথে বাড়ি যাব। এসব দেখে অফিসের সবাই তো অবাক হয়ে যায়, বিশেষ করে লিন। তো জ্যাক লিনের কাছে আসে আর ক্ষমা চাই আর বলে যে জিয়ের সাথে আমার সম্পর্ক অনেক দিনের। কিন্তু লিন কিছুই বলে না। জ্যাকের লিনের জন্য খারাপ লাগছিল, তাই ও লিনকে সরি বলে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়ের কাছে জ্যাকের মেসেজ আসে যে 10 মিনিটের মধ্যে আমার কাছে আসো, না হলে আমি তোমার কাছে যাচ্ছি। তাই জি জ্যাকের কাছে আসে। জ্যাক ওকে ওর গালে কিস করতে বলে, কিন্তু জি করে না। তখনই কেউ জ্যাককে কল করে বলে যে সাইনউডে বড় পার্টি হবে আর সেখানে তোমাকেও ইনভাইট করা হচ্ছে। এটা শোনার পর জি মনে মনে ভাবে প্রমাণ পাওয়ার জন্য আমাকেও ওই পার্টিতে থাকতেই হবে। তারপর আমরা রাতের সিন দেখি যেখানে ওরা একসাথে ডিনার করছিল, কিন্তু জি হঠাৎই জ্যাকের অনেক কাছে চলে আসে এবং সিরিয়াস করার চেষ্টা করে। আসলে জি এইসব কিছু করছিল সেই পার্টিতে যাওয়ার জন্য, আর এই ব্যাপারটা জ্যাকও জানতো। তাই ও জিকে বলেছে নাটক বন্ধ করে ঘুমিয়ে পড়ো, আমি তোমায় কোনো পার্টিতে নিয়ে যাব না। এটা বলেই জ্যাক সেখান থেকে চলে যায়। পরের দিন জি যখন অফিসে ছিল তখন ওর কাছে লিং আসে আর বলে যে তুমি আজকাল আমার সাথে আর কথাই বলো না, আমি জানি তুমি আমায় লাইক করো না, কিন্তু ঠিক আছে, আমি তোমাদের জন্য অনেক হ্যাপি।
আর কথায় কথায় জি এটাও জানতে পারে যে লিনও সেই পার্টিতে থাকবে। তাই ও লিনকে বলে তুমি আমায় পার্টিতে নিয়ে যাবে। তখন লিন বলে ঠিক আছে, যেটা শুনে জি তো অনেক হ্যাপি হয়ে যায় আর লিনকে থ্যাঙ্কস বলে সেখান থেকে চলে যায়। এবং ও চলে যাওয়ার পরই কাউকে কল করে বলে যে জিও পার্টিতে আসবে, তো তার উপর নজর রাখবে। লিনের রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে যে লিন কিছু একটা প্ল্যান করছে। তারপর আমরা মিটিং হলের সিন দেখি, যেখানে লিন জিকে মেসেজ করে বলেছে আমি তোমার জন্য সাইনউড পার্টির ইনভিটেশন পেয়ে গেছি। তাই জি খুশি হয়ে লিনের দিকে তাকাই আর জ্যাক ওদের দুজনকে হাসতে দেখে অনেক জেলাস হয়ে যায়। তখনই মিটিং হলে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে, যেই কারণে সব এমপ্লয়িরা সেখান থেকে বেরিয়ে যায়। তখনই ম্যানেজার জিকে চিৎকার করে বলে যে টেবিলে ইম্পর্টেন্ট ফাইল রয়েছে, ওটা নিয়ে এসো। তাই জি সেটা আনতে চাই, কিন্তু লিন সেখানে আসে এবং জিয়ের দিকে একটি টেবিলকে ধাক্কা মারে আর সামনে এসে জিকে বাঁচিয়ে নেয় এবং জিকে ইনভিটেশন কার্ড দিয়ে দেয়। এটা দেখার পর বোঝাই যাচ্ছে যে লিন জিয়ের কাছে ভালো হওয়ার চেষ্টা করছে। দেন ওরা দুজন বাইরে আসে এবং লিন নাটক করে যেন ওর অনেক লেগেছে, তাই জি লিনকে হেল্প করছিল। লিন যখন দেখে পেছনে জ্যাক দাঁড়িয়ে রয়েছে তখন ও ইচ্ছা করে জিয়ের আরো ক্লোজ আসে আর জ্যাক ওদের দুজনকে এরকম সিচুয়েশনে দেখে আরো জেলাস হয়ে যায়। দেন জি যখন জ্যাকের কাছে আসে তখন জ্যাক এত রেগেছিল যে ও জিয়ের সাথে কিছুক্ষণ কথাই বলে না। কিছুক্ষণ পর জিকে জিজ্ঞেস করে তোমার সাথে লিনের কি সম্পর্ক, তুমি লিনের এত কাছে যাও কেন? জি বলে আমি তোমাকে আমার পার্সোনাল লাইফ নিয়ে কেন বলবো। যেটা শোনার পর জ্যাক তো আরো জেলাস হয়ে যায়, তাই ও জেলাসিতে জিকে কিস করতে থাকে। দেন কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে জিকে সরি বলে। তারপর আমরা বাড়ির সিন দেখি, যেখানে জ্যাক জিয়ের কাছে আসে এবং জিয়ের পায়ের উপর মেডিসিন লাগিয়ে দেয়। তখন জি বলে এত সব করার কি আছে, একটু আগেই তো পাগলের মতো ব্যবহার করছিলে, আর এখন জেন্টেল হওয়ার কি দরকার। তখন জ্যাক বলে তুমি এত লিনের কাছে যাও কেন? জি বলে কারণ লিন তোমার থেকে অনেক ভালো। যেটা শোনার পর জ্যাক বলে যে তুমি আমায় ছাড়া আর কাউকে দেখবে না। এটা বলে জ্যাক সেখান থেকে চলে যায়। তারপরে আমরা পার্টির দিন দেখি, যেখানে জি গেটের সামনে লুকিয়ে একটি ডিভাইস লাগিয়ে দিচ্ছিল। তখনই সেখানে জ্যাক চলে আসে এবং জিকে চেক করতে থাকে আর বলে কিছু লুকিয়ে রাখলে আমাকে বলে দাও। তারপরের সিনে দেখিয়ে জ্যাক জিকে চেন দিয়ে বেঁধে দিয়েছে আর বলছে যে আমি একটি বিজনেস মিটিংয়ে যাচ্ছি। জি এখানে জ্যাকের ওপর প্রচুর রেগে যায়, কিন্তু জ্যাক জিকে রেখে সেখান থেকে চলে যায় আর জু এটারই সুযোগ নেয়। ও একটি ওয়েটারকে ডাকে আর ড্রিঙ্ক মিশিয়ে জিয়ের কাছে পাঠিয়ে দেয়। জি ভাবে যে এটা হয়তো জ্যাক পাঠিয়েছে, তাই ও খেয়েও নেয় আর সেটা খাবার পরে জি অজ্ঞান হয়ে যায়। আর এদিকে পার্টিতে মাস্ক পরা ছেলেটিও এসেছিল। ওদিকে জু একটি লোককে জিয়ের রুমে পাঠিয়ে দেয়, যেই লোকটি জিকে সিডিউস করার চেষ্টা করছিল। কিন্তু তখনই সেখানে মাস্ক পরা ছেলেটি এসে জিকে বাঁচিয়ে নেয় এবং জিকে উঠিয়ে নিয়ে ডার্ক বারে নিয়ে যায়। জিয়ের জ্ঞান ফেরার আগেই মাস্ক পরা ছেলেটি সেখান থেকে চলে গিয়েছিল। জি বুঝতে পারে আজ হয়তো জ্যাকি ওকে বাঁচিয়েছে, তাই ও জ্যাকের কাছে আসে এবং জ্যাককে থ্যাঙ্কস বলে। কিন্তু জ্যাক তো ওর ওপর রেগেছিল কারণ ও এখান থেকে পালিয়ে গিয়েছিল। এইদিকে ম্যানেজার ফাওয়ের সঙ্গে জ্যাকের অ্যাসিস্ট্যান্ট র্যানের দেখা হয়েছিল আর ফাওয়ের আই কার্ড সেখানেই পড়ে গিয়েছিল, যেটা র্যান কুড়িয়ে রেখেছিল। পরের দিন র্যান কোম্পানি আসে ফাওকে তার আই কার্ডটি ফেরত দিতে। সত্যি বলতে ওদের দুজনেরই একে অপরকে অনেক ভালো লেগেছিল। প্রেজেন্টে ফাও র্যানকে বলে তুমি আমার টাইপের কিন্তু এখনো অনেক ইয়াং, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তখন র্যান বলে না, আমি আজ পর্যন্ত কাউকে ডেট করিনি, তুমি কি আমায় ডেট করা শেখাবে? এটা শোনার পর ওরা একে অপরের নাম্বার নিয়ে নেয় এবং ফাউ সেখান থেকে চলে যায়। এদিকে আমরা মিস্টার জ্যাং এবং বাকি এমপ্লয়ীদের দেখি, যারা কিছু বিষয় নিয়ে মিটিং করছিল, কিন্তু জি তো আগে থেকে সেখানে ডিভাইস লাগিয়ে দিয়ে এসেছিল। তাই জি বাড়িতে বসে ওদের সবার কথা শুনছিল। কিন্তু তখনই সেখানে জ্যাক চলে আসে। জ্যাক এসে জিকে বলে তুমি কি করছো? তখনই জি সঙ্গে সঙ্গে ল্যাপটপটি বন্ধ করে আর সেখান থেকে চলে যাই, কিন্তু জি ল্যাপটপটা নিয়ে যেতেই ভুলে যাই। এইদিকে আমরা লিনকে দেখি, ওর বাড়িতে আজ ওর বাবা এসেছিল এবং ওর বাবা লিনকে মারতে আরম্ভ করে যে তুমি হাওয়ের কিছু করছো না কেন। লিন বলে ওই মেয়েটি আর কোনো প্রবলেম তৈরি করবে না, ওর ওপর জ্যাক নজর রাখছে, কিন্তু ওর বাবা ওকে তাও মারে। ওর বাবা বলে ওই মেয়েটিকে আমাদের রাস্তা থেকে সরাও, আর এটা বলেই তিনি সেখান থেকে চলে যান। এদিকে জি যখন ফিরে আসে তখন ও দেখেছে জ্যাক ওর ল্যাপটপ চালাচ্ছে, তাই ও ভয় পেয়ে যায় যে জ্যাক হয়তো ডিভাইসের ব্যাপারটা জেনে গিয়েছে। ও কিছু জিজ্ঞেস করার আগে জ্যাক ওকে বলেছে এটার মধ্যে তোমার অনেক কিউট কিউট ছবি আছে। তখনই জ্যাকের কাছে লিনের কল আসে, তাই ও লিনের সঙ্গে দেখা করার জন্য যায়। ও গিয়ে দেখে যে লিনের পুরো শরীরে লাল লাল দাগ রয়েছে। জ্যাক ওকে বলে এটা কি তোমার বাবা করেছে? কিন্তু লিন কিছুই বলে না। পরের দিন জু লিনকে এসে বলেছে আমি কাল সাইনউডে জিকে কিছু লাগাতে দেখেছিলাম, তাই লিন এসে চেক করে আর ও একটি ডিভাইস দেখতে পাই। ওর বাবাকে কল করে বলে আমি কিছু পেয়েছি
তাই লিনের বাবা জ্যাককে ডেকে পাঠায়। জ্যাক এসে বলে জি এই কাজটা করেনি, কারণ আমি জিকে কাল সারা রাত চেন দিয়ে বেঁধে রেখেছিলাম। তাই ওরা ডিভাইসে লোকেশন চেক করে, কিন্তু লোকেশন তো অন্য কোথাও দেখাচ্ছিল। দেন আমরা কালকের সিন দেখি, যেখানে জ্যাক যখন কালকে জিয়ের ল্যাপটপটি নিয়েছিল তখনই ও ডিভাইসে লোকেশন পাল্টে দিয়েছিল। আর এখানে আমরা জানতে পারি যে ভি হচ্ছে লিন, আর মাস্ক পরা ছেলেটি লিন নয়, মাস্ক পরা ছেলেটি হচ্ছে জ্যাক। আর এই কারণেই ও জিকে বারবার বাঁচিয়ে নিচ্ছিল। দেন আমরা প্রেজেন্টের সিনে দেখি, যেখানে জ্যাক জুকে কাজ থেকে বের করিয়ে দেয়। সবাই সেখান থেকে চলে যাওয়ার পর লিনের বাবা জ্যাককে ধমকি দেয় যে জিকে এসবের থেকে দূরে থাকতে বলো। এদিকে বাড়িতে জি যখন ল্যাপটপটি চেক করছিল তখনই সেখানে জ্যাক চলে আসে। জ্যাক এসে ওর সাথে নর্মাল ব্যবহার করছিল, যেন কিছুই হয়নি। দেন ওকে বলে তুমি অনেক কাজ করে নিয়েছো, তোমার এখন ছুটি নেওয়া দরকার। তখনই জিয়ের কাছে কল আসে, আর ম্যানেজার ওকে বলে যে তোমাকে 3 মাস ছুটি দেওয়া হচ্ছে। যেটা শোনার পর জি তো জ্যাকের ওপর অনেক রেগে যায়, আর ও ভাবে যে ওকে তো আজ প্রমাণ খোঁজার জন্য বেরোতেই হবে। তাই ও জ্যাকের কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, আর সেই কফিটি গিয়ে জ্যাককে দেয়, আর জ্যাক সেটি খেয়েও নেয়। দেন কিছুক্ষণ পর জি রেডি হয়ে বেরিয়ে আসে, কিন্তু ও সামনে জ্যাককে দেখতে পাই। জ্যাক তো কিছুতেই জিকে সেখান থেকে যেতে দেয় না, কিন্তু জি বারবার যেতে চাইছিল। তাই ও জিকে ধরে জোরজবরদস্তি কিস করতে আরম্ভ করে। কিছুক্ষণ পর জ্যাক যখন ওকে ছেড়ে দেয় তখন জি সঙ্গে সঙ্গে নিজের রুমে চলে যায়। তারপর আমরা পরের দিনের সিন দেখি, যেখানে জ্যাক জিকে বলেছে আমি বিজনেস মিটিংয়ের জন্য কোথাও যাচ্ছি, তুমি বাড়ি থেকে বেরোবে না। কিন্তু জি জ্যাক চলে যাবার পরই সেখান থেকে বেরোই, কিন্তু ও সামনে জ্যাকের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। ও জিকে বলে জ্যাক আমাকে পাঠিয়েছে তোমার ওপর নজর রাখার জন্য, তো তুমি যেখানেই যাবে আমি এখন সেখানেই যাব। দেন ওরা দুজন বাড়ি আসে, আর ওখানে ম্যানেজার ফাও এসেছিল। জি অ্যাসিস্ট্যান্ট র্যান এবং ম্যানেজার ফাওকে দেখে বুঝে যায় যে ওদের মধ্যে কিছু তো একটা চক্কর চলছে। তাই জি ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর র্যান তো ফাওকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিল, তাই ও জিয়ের কথা ভুলেই যায়। দেন জি সাইনহুড ক্লাব মেম্বার একটি মেয়ের সঙ্গে দেখা করে, যা ট্রাকে করে কিছু ডেলিভারি দিতে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎই সেই মেয়েটির পেটে ব্যথা আরম্ভ হয়। আসলে জি ওই মেয়েটির খাবারে কিছু মিশিয়ে দিয়েছিল। তারপরে জি মেয়েটির আই কার্ড নিয়ে লরিতে আসে। ড্রাইভারকে কার্ড দেখানোর পর কিছু সন্দেহ না করেই তিনি জিকে নিয়ে যান। গাড়ি চলাকালীন ওরা পেছন থেকে কিছু সাউন্ড শুনতে পায়, তাই ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। জি গাড়ির পিছনে দেখতে যায়, ও মাস্ক পরা ছেলেটিকে সেখানে দেখতে পাই। জি ইশারায় মাস্ক পরা ছেলেটিকে বলেছে আমি ড্রাইভারকে বলবো না তুমি এখানে লুকিয়ে আছো, কিন্তু এর বদলে তোমায় আমায় একটি সাহায্য করতে হবে। এর ভেতরেই ওয়ার্কিং গ্রুপের ফাইল রয়েছে, যেটা তুমি আমায় খুঁজে দাও। তো মাস্ক পরা ছেলেটি জিয়ের কথা মতো সেটাই করে। কিছুক্ষণ পরে ডেলিভারি হয়ে যাওয়ার পর জি গাড়ি থেকে নেমে এসে সেই ছেলেটির সঙ্গে দেখা করে। ছেলেটি ওকে ফাইলটা দিয়ে দেয়, কিন্তু জি খুলে দেখাচ্ছে ওটি পুরো ফাঁকা। ও মাস্ক পরা ছেলেটিকে দোষারোপ করে না, কারণ ও বুঝতে পারছে এটা অন্য কেউ করেছে। দেন জি হঠাৎই ছেলেটিকে তার নাম জিজ্ঞেস করে। জ্যাক মনে মনে ভাবে এখনই জিকে তার আইডেন্টি জানতে দেওয়া চলবে না, তাই একটি মিথ্যে নাম বলে সেখান থেকে চলে যায়। তারপরে জি বাড়ি ফিরে আসে। ও অফিসের মেসেজ চেক করলে জানতে পারে যে সবাই ওখানে আলোচনা করছে যে ও প্রেগনেন্ট। তাই ও জ্যাককে জিজ্ঞেস করে সবাই কেন বলছে আমি প্রেগনেন্ট? জ্যাক বলে কারণ তুমি ছুটিতে আছো, তাই সবাই এটা ভাবছে। তখন জি বলে কিন্তু এটা তো মিথ্যে। জ্যাক বলে তাহলে এটা সত্যি করা যাক, কিন্তু জি সেখান থেকে উঠে চলে যায়। এদিকে লিন জানতে পেরে গিয়েছিল যে ডেলিভারি ট্রাকে জি ছিল। জিয়ের ফোনে একটি মেসেজ আসে, যেখানে লেখা ছিল যে আমি জানি তুমি আমার সঙ্গে দেখা করতে চাও, তো আমি তোমার সঙ্গে দেখা করতে রাজি। জ্যাক ওর দিকে তাকিয়ে বলে তুমি কার সঙ্গে কথা বলছো? জি বলে কারোর সঙ্গে না, আমি আমাদের খেতে যাওয়ার জন্য রেস্টুরেন্ট দেখছি। কিন্তু জ্যাক ওর কাছে এসে ওর কাছ থেকে ওর ফোনটি কেড়ে নেয়, আর বলেছে আমি তোমাকে বিশ্বাস করি না, তাই রেস্টুরেন্ট আমি দেখব। তারপর আমরা ওদের দুজনকে একটি রেস্টুরেন্টে দেখি। ওখানে গিয়ে ওদের ঝগড়া শেষ হয় না। ওই হোটেলের আরেকটি রুমে র্যান এবং ফাও ছিল। র্যান ফাওয়ের কাছে যায় এবং ফাওকে কিস করার চেষ্টা করে, কিন্তু ফাওকে আটকে দেয় আর বলেছে আমি তোমার জন্য একটি গিফট এনেছি। এটা বলেই ফাও সেখান থেকে উঠে চলে যায়। তারপরে হঠাৎই কারেন্ট চলে যায়। অন্ধকারে জ্যাকজিকে খোঁজার জন্য বাইরে আসে, কিন্তু র্যান ওকে ফাও ভেবে জড়িয়ে ধরে। তারপরে লাইট চলে আসে। জ্যাক র্যানকে সরিয়ে দেয় আর বলে যে জি কোথায়। এদিকে আমরা জি এবং ফাওকে দেখি। আসলে এটা জিয়েরই প্ল্যান ছিল। ফাও বাইরে এসে লাইট বন্ধ করেছিল আর জি সেখান থেকে পালিয়ে গিয়েছিল। ওদিকে র্যান জ্যাককে জিয়ের লোকেশন ট্র্যাকার দিয়ে দেয়, আর জ্যাক জিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে।
তারপরে র্যানের কাছে ফাও চলে আসে, কিন্তু র্যান ফাওয়ের ওপর রেগেছিল, কারণ ফাও র্যানকে ইউজ করে জিকে পালাতে সাহায্য করেছে। এখানে জি পৌঁছে গিয়েছিল সেই ছেলেটি অর্থাৎ ভিয়ের সঙ্গে দেখা করার জন্য। ও ছেলেটির কাছে গিয়ে তার মুখোশ খোলার চেষ্টা করে, কিন্তু ছেলেটি ওকে ধাক্কা মেরে সুইমিং পুলে ফেলে দেয় এবং ওর কাছে গিয়ে বলে যে তুমি আমাদের কোম্পানির ব্যাপারে নাক গলানো বন্ধ করো। কিন্তু জি ছেলেটির মুখোশটাকে টেনে খুলে দেয় আর দেখতে পায় যে ওটা আর কেউ নয়, ওটা হচ্ছে লিন। যেই কারণে লিন তো এবার অনেক রেগে যায়, তাই জিকে সেখানে রেখেই পালিয়ে যায়। আর তারপরেই সেখানে জ্যাক চলে আসে। জ্যাক এসে জিকে বাঁচিয়ে নেয়, জি জ্যাককে জড়িয়ে ধরে। দেন আমরা বাড়ির সিন দেখি, যেখানে জ্যাক জিকে অনেক বোঝাই যে এইসব কিছু হারকাতে আর করো না, এবং ওর অনেক যত্নও করে। জ্যাকের কাছে লিনের কল আসে, লিন ওকে কোথাও যেতে বলে টাকা তোলার জন্য। জি জ্যাককে আটকায়, কিন্তু জ্যাক তাও বেরিয়ে যায় এবং কিছু গুন্ডাদের কাছে এসে যে কোম্পানি টাকা দেওয়ার জন্য বলে, কিন্তু তারা লকারের চাবি আগুনে ফেলে দেয়। জ্যাক আগুন থেকে সেই চাবিটিকে বের করিয়ে নেয়। জ্যাক বাড়ি এসে শাওয়ার নেওয়ার জন্য যায়। জি ওর পেছনে যায়, গিয়ে দেখে যে জ্যাকের হাত পুরো পুড়ে গেছে। ও জ্যাকের হাতে মেডিসিন লাগিয়ে দেয় এবং মেডিসিন লাগাতে লাগাতে বলে যে তুমি যদি সত্যিই আমায় পছন্দ করো তাহলে তুমি আমার সাইডে হয়ে যাও। এটা বলে জি সেখান থেকে চলে যায়। পরের দিন জি লিনের কাছে আসে। লিন ওকে বলে জ্যাক যেন জানতে না পারে যে আমি ভি। জি ওকে বলে তো তুমি এভাবেই ফাঁসিয়েছিলে আমার বোনকে, তাই তো? লিন বলে না, আমি তোমার বোনকে সত্যি অনেক ভালোবাসতাম। জি সেখান থেকে উঠে চলে যায়। পরের দিন জ্যাক জিকে কোম্পানি থেকে দূরে রাখার জন্য ভ্যাকেশনে নিয়ে যায়, আর ওদের সাথে র্যান এবং ফাও এসেছিল। দেন ওরা সবাই টেনিস খেলতে যায়, যেখানে র্যান এবং জি একটি টিমে আর ফাও এবং জ্যাক একটি টিমে। যখন জি এবং র্যান জিতছিল তাই ওরা আনন্দে হাঁক করে নেয়, যেটা দেখে জ্যাক তো অনেক রেগে যায় আর সেই জেলাসিতেই ওদের হারিয়ে দেয়। রাতে ফাও র্যানের কাছে আসে আর বলে যে তুমি কি আমার ওপর এখনও রেগে আছো? র্যান বলে হ্যাঁ। তো ফাওকে কিস করে নেয়। এদিকে জ্যাকও জিকে বলছিল তুমি র্যানকে জড়িয়ে ধরেছিলে কেন? জি কিছু বলে না, তাই জ্যাক জিকে কিস করে এবং রাতে একসাথে ঘুমিয়ে পড়ে। কিছুদিন পর ওরা ভ্যাকেশন থেকে বাড়ি চলে আসে। জি আবারও ইনভেস্টিগেশন করা শুরু করে। পরের দিন জিকে কোম্পানির বোর্ডস মেম্বাররা জিকে ডেকে পাঠায়। জি যাওয়ার পর ওরা বলেছে আমরা জানতে পেরে গিয়েছি তুমি হাও নয় জি, তাই তোমাকে এই কোম্পানি থেকে বের করে দেয়া হচ্ছে। জি বলে এটার প্রমাণ কি যে আমি হাও নয় জি? ওরা বলে এই যে তোমার ফিঙ্গারপ্রিন্ট, যেটা হাওয়ের সাথে একদম ম্যাচ করে না। যেটা দেখে জি তো অনেক অবাক হয়ে যায় আর ভাবে ওরা ওর ফিঙ্গারপ্রিন্ট কোথা থেকে পেল। তখনই সেখানে জ্যাক চলে আসে। দেন আমরা আগের দিনের সিন দেখি, যেখানে জ্যাক জি এর ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিল। তাই এখানে জি জ্যাকের ওপর প্রচুর রেগে যায় যে জ্যাক ওকে আবারও ঠকালো। বাড়িতে এসে জি জ্যাককে জিজ্ঞেস করে তুমি আমার সাথে এমনটা কেন করলে? জ্যাক বলে কারণ আমি তোমায় ভালোবাসি। কিন্তু জি জ্যাককে এক থাপ্পড় মারে আর বলেছে আমাদের মধ্যে এতদিন যা ছিল তা এখানেই শেষ। এটা বলেই জি সেখান থেকে চলে যায়। জিয়ে চলে যাওয়ায় জ্যাক অনেক স্যাড হয়ে গেছিল। আর এখানে আমরা এটাও জানতে পারি যে আসলে জ্যাককে ভি বলে ছেলেটাই জোর করেছিল এই কাজটি করার জন্য। পরের দিন জ্যাককে আমরা একটি ক্লাবে দেখি, যেখানে জিও এসেছিল প্রমাণ খোঁজার জন্য। জিয়ের সাথে জ্যাকের দেখা হয়, কিন্তু জি তো জানতো না এটা জ্যাক। ওরা দুজনেই ওখানে গিয়েছিল প্রমাণ খোঁজার জন্য, কিন্তু ওখানে থাকা গার্ডদের ওদের ওপর সন্দেহ হয়, তাই ওরা সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু যাওয়ার সময় জ্যাকের লকেট সেখানে পড়ে যায়, যে লকেটটি জি কুড়িয়ে নেয়। যেটা থেকে জি জানতে পারে যে মাস্ক পরা ছেলেটি ওয়াংকিং গ্রুপের ছেলে। তারপর জি মাস্ক পরা ছেলেটিকে তার লকেটটি ফেরত দিতে আসে এবং ওকে বলে আমি জানতে পেরে গেছি তুমি ওয়াংকিং গ্রুপের ছেলে, আর তুমি তোমার বাবাকে সঠিক প্রমাণ করার জন্য এইসব কাজ করছো। তাই ওরা একসাথে প্রমাণ খোঁজার জন্য ডিল ডান করে। পরের দিনই ওরা চলে আসে আর্ট গ্যালারি, আর সেখানের একটি পেন্টিং থেকে ওরা একটি ফোনও পায়। কিন্তু তখনই সেখানে গার্ড চলে আসে, তাই ওরা সেখান থেকে পালিয়ে যায়। দেন ওরা দুজন যখন ফোনটিকে চেক করে সেখান থেকে ওরা অনেক প্রমাণ পায়, যেটা থেকে জ্যাকের বাবার কেসটি রিওপেন করা যাবে। তারপরে হঠাৎই জি জ্যাকের মাস্ক খুলে দেয়। এটা দেখে লিনও অবাক হয়ে যায়। জ্যাকে এতদিন ও নিজের বন্ধু ভাবছিল সে ওয়াংকিনের ছেলে। তারপর জ্যাককে ভি ফোন করে ডাকে। সেখানে গিয়ে জ্যাক দেখতে পায় যে ভি বলে ছেলেটি আর কেউ নয় লিন, যেটা থেকে জ্যাক অনেক অবাক ছিল। লিন জ্যাককে ডেকে বলে তুমি আমার হয়ে কাজ করো, আমরা দুজন আমাদের কোম্পানিকে অনেক বড় করব। কিন্তু জ্যাক এসবে রাজি হয় না আর বলে যে হাওয়ের অ্যাক্সিডেন্ট কেসের যে প্রমাণপত্র আছে তা আমাকে দিয়ে দাও। কিন্তু লিন দেয় না।
তাই ওদের মধ্যে অনেক ফাইট হয়। আর জ্যাক ওকে 1 সপ্তাহ টাইম দিয়ে সেখান থেকে চলে যায়। যেই কারণে লিন অনেক স্যাড ছিল, কারণ জ্যাক ওর অনেক ভালো বন্ধু ছিল, যে এখন ওর বিপরীতে। পরের দিন লিন জিয়ের কাছে আসে পেন্টিং থেকে পাওয়া ফোনটি নেওয়ার জন্য। জি দেওয়ার জন্য না করে দেয়। লিন দৌড়ে আসে ফোনটি নেওয়ার জন্য, কিন্তু ও বিল্ডিং এর বাইরে পড়ে যায়। জি ওর হাত ধরে নেয়। লিন বলে আমার হাতটিকে ছেড়ে দাও, না হলে তুমিও আমার সাথে মারা যাবে। তখনই সেখানে জ্যাক চলে আসে এবং লিনের হাতটিকে ধরে উপরে তোলে। আর ওখানে সিন কাট হয়। দেন আমরা বাড়ির সিন দেখি, যেখানে জ্যাক জিকে সব সত্যি কথা বলে দেয়। ও বলে আমি অঙ্কিং গ্রুপের ছেলে, আমার বাবাকে ফ্রড কেস দেওয়া হয়েছিল, যেই কারণে আমার বাবা সুসাইড করে নেয়। আর আমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্যই আমি এত কিছু করছিলাম। জি বলে তুমি এত কিছু আমায় আগে কেন বলনি? জ্যাক বলে কারণ তুমি সমস্যায় পড়তে পারতে, আমি তোমায় ভালোবাসি আর আমি চাইনি তুমি কোনো সমস্যায় পড়ো। এদিকে লিনের বাবা লিনকে মারছিল। পরের দিন জ্যাক ঘুম থেকে উঠে জিকে দেখতে পায় না। তখনই ওর কাছে কল আসে। কলে লিনের বাবা জ্যাককে বলেছে জিকে বাঁচাতে চাইলে পেন্টিংয়ে পাওয়া ফোনটিকে নিয়ে এখানে চলে আসো। জ্যাক এসে লিনের বাবাকে ফোন দিয়ে দেয় আর বলে যে জি কোথায়। তো লিনের বাবা জ্যাককে জিয়ের লোকেশন দিয়ে দেয়। এদিকে জি বাধা অবস্থায় লিনের সাথে গাড়িতে ছিল, যেখানে জি লিনকে জিজ্ঞেস করে তুমি যদি সত্যি আমার বোনকে ভালোবাসতে তাহলে তাকে মারলে কেন? লিন বলে আমি তাকে মারিনি। আর তখনই সেখানে জ্যাক চলে আসে। লিন বাইরে এসে জ্যাককে গাড়ির চাবি দিয়ে দেয়। জ্যাক দৌড়ে এসে গাড়ির ভেতরে ঢোকে এবং জিয়ের বাধা হাত খুলছিল, কিন্তু তখনই বাইরে থেকে লিন গাড়িটিকে লক করে দেয় এবং গাড়ির ব্রেক ফেল করে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। আসলে গাড়ির ডিভাইস লিনের ফোনের সাথে কানেক্ট করা। ওদের অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল, কিন্তু ঠিক সময় জ্যাক গাড়ির দরজা আনলক করে নেয় এবং জিকে নিয়ে বাইরে চলে আসে। আমরা একটি বাসের সিন দেখি, যেখানে দেখা যাচ্ছে হাউ জানতে পেরে গেছিল যে ওরা ফ্রড বিজনেস করে, তাই হাউ লিনে চুপি চুপি ফোন নিয়ে নিয়েছিল পুলিশকে প্রমাণ দেওয়ার জন্য। যেই কারণে লিনের বাবা বলেছিল হাউয়ের গাড়ির ব্রেক ফেল করে দেওয়ার জন্য, কিন্তু লিন সেটা করেনি, কারণ ও হাউকে অনেক ভালোবাসতো। আসলে হাউয়ের গাড়ির ব্রেক ফেল লিন নয়, লিনের বাবা করেছিল, যেটা লিনও জানতো না। লিন ভাবতো যে হয়তো হাউ অ্যাক্সিডেন্টেই মারা গেছে। তারপর আমরা ডিনারের সিন দেখি, যেখানে লিন তার বাবাকে বলেছে আমি আর তোমার কথা শুনে চলবো না, তুমি আমার হাউকে মেরে দিয়েছো, আমি তো তোমার সব কথা শুনে চলেছি, কিন্তু তুমি আমার কথা ভাবোনি। এটা বলেই লিন সেখান থেকে উঠে চলে যায় এবং রুমে গিয়ে হাউয়ের জন্য অনেক কাজ ছিল। এদিকে জ্যাক সবকিছু জেনে যায়। ও জিকে বলে যে তোমার বোনের খুনি লিন নয়, লিনের বাবা, আর বলে চলো আমাদের এক্ষুনি পুলিশকে প্রমাণ দেখাতে হবে। কিন্তু ওরা যখন গাড়িতে বসে তখন পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা মেরে দেয়, যেই কারণে ওরা দুজনেই অজ্ঞান হয়ে যায়। জিয়ের যখন জ্ঞান ফেরে তখন ও সামনে লিনের বাবাকে দেখতে পাই। লিনের বাবা জিকে বলেছে জ্যাক এতক্ষণে মারা গেছে, তো তুমি চাইলে লিনের সঙ্গে থাকতে পারো, এবং একটি ডক্টরকে বলে জিকে মেমোরি লসের ইঞ্জেকশন দিতে, কিন্তু সেটা আর কেউ নয় জ্যাক ছিল। জ্যাক জিকে নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছিল, তখনই সেখানে একটি মাস্ক পরা ছেলে আসে, যে লিনের বাবার মাথায় বন্দুক রাখে। কিছুক্ষণ পর বাইরে থেকে জি এবং জ্যাক গুলি চালানোর আওয়াজ পায়। ভেতরে লিনের বাবা মাস্ক পরা ছেলেটিকে গুলি চালিয়ে দিয়েছিল, কিন্তু যখন তিনি মাস্ক খুলে দেখেন যে ওটা আর কেউ নয়, নিজের ছেলে লিন, যেটা দেখে তিনি অনেক ভেঙে পড়েন যে উনি নিজের ছেলেকে মেরে দিয়েছেন। এদিকে জ্যাকও লিনের জন্য কাঁদছিল, কারণ লিনই ওদের সাহায্য করেছিল ওখান থেকে বেরিয়ে আসার জন্য, আর লিন ওর অনেক ভালো বন্ধুও ছিল। দেন আমরা কিছুদিন পরের সিন দেখি, যেখানে আমরা জানতে পারি ফ্রড কাজে জড়িত সবাই এখন গ্রেপ্তার হয়ে গেছে আর লিনের বাবাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। তারপর আমরা কয়েক বছর পরের সিন দেখি, যেখানে ফাও এবং র্যানো অনেক হ্যাপি ছিল, আর এদিকে জি এবং জ্যাক একসাথে থাকতো। ওরা অনেক হ্যাপি থাকতো। একদিন ওরা যখন কিস করছিল তখনই সেখানে পার্সেল আসে। পার্সেল ওপেন করার পর দেখা যায় সেটির মধ্যে লেখা আছে দিস ইজ নট ওভার। আর এটির সাথে সম্পূর্ণ ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। সো বাই বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ড্রামাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেন।